আসসালামু আলাইকুম। ওভারকামিং ডিপ্রেশনের 5th এপিসোড আজকে আমরা শুরু করছি। আপনারা যারা জয়েন করছেন আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সো একজন জয়েন করেছেন, আমাকে যদি একটু জানাতেন যে আমরা শুনতে পাচ্ছি কিনা, কারণ আজকে আমি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে একটু ওয়ারিড যে সব ঠিক আছে কিনা, তারপর আমি শুরু করছি। একজন যদি একটু কমেন্ট করতে যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমি শুরু করব, এবং না হলে আমি একটু টেকনিক্যাল কারেকশনগুলো করে আমি আবার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ। দুইজন কমেন্ট করেছেন, মিস সুস্মিতা অ্যান্ড মিস রুমেনা। থ্যাংকস ফর হেল্পিং। ওকে, আমরা আজকে কথা বলবো ডিপ্রেশনের নানা প্রকারভেদ, এবং হলো এই প্রকারভেদ অনুযায়ী আমরা কিভাবে এক একটা ডিপ্রেশনকে আমরা অ্যাপ্রোচ করব, তাই না? কারণ ডিপ্রেশন অনেক রকমের হয়। আমি যেহেতু ধীরে ধীরে আপনাদেরকে ডিপ্রেশনের জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, যারা আপনাকে ফলো করছেন, যারা আজকে প্রথম দেখছেন তারা কিন্তু গত 4টা সিরিজের ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে পোস্ট করেছি, আপনারা এটা ইউটিউবে পাবেন, আমার পেজে ভিডিও সেকশনে পাবেন, এবং আজকের এই ভিডিওর যে ডিসক্রিপশন, এখানে আমি গত 4টা সিরিজ আমি দিয়ে দিয়েছি। সো বরাবরের মতো আমি শুরু করি। প্রথম হলো যে সবচেয়ে কমন ডিপ্রেশন যেটা আমরা সবাই এনকাউন্টার করি, সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটাকে আমি আপনাদেরকে বলি সহজ করে ক্লিনিক্যাল ডিপ্রেশন। যদিও ডিপ্রেশন আসলে একটা আমব্রেলার মতো, হ্যাঁ, একটা আমব্রেলা। সো লাইক একটা আমব্রেলার আন্ডারে অনেক ধরনের ডিপ্রেশন হতে পারে। হ্যাঁ, ক্লিনিক্যাল ডিপ্রেশনের আন্ডারে অনেকগুলো প্রকারভেদের ডিপ্রেশন আছে, যেগুলো আমরা আজকের ক্লাসে শিখবো যে কী কী রকম। একেবারে সবগুলো শিখবো না, বাট খুব মেজরগুলো আমি আজকে আপনাদের বলার চেষ্টা করবো, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে জাস্ট ডিপ্রেশনের কতটা প্রকারভেদ, এবং কেন সাইকিয়াট্রিস্টের কাছে আসাটা, আমি নয়, যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে আসাটা আসলে মেক সেন্স করে। একজন সাইকিয়াট্রিস্ট আসলে কতগুলো দিক বিবেচনা করে আপনাকে আসলে হেল্প করার চেষ্টা করে। না হলে অনেক সময় মনে হয় কি, যেমন আমাকে অনেকে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে উইথ এ ভেরি গুড অ্যান্ড অনেস্ট হার্ট, যে স্যার আমি ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছি, আমি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছি। আই রেসপেক্ট দ্যাট যে আপনি পড়াশোনা করেছেন, গুগল করেছেন, আপনি নিজের সম্বন্ধে জানতে চেয়েছেন, বাট আজকের ক্লাসটা করার পর আপনি আসলে বুঝতে পারবেন যে আমরা এত দ্রুত একটা কনক্লুশনে চলে যাব না জাস্ট বিকজ অফ কিছু পড়াশোনা বা কিছু গুগল করা বা কারোর কাছ থেকে শোনা বা আমার এরকম একটা লেকচার শোনা যে আমি এক্স্যাক্টলি কোন প্রকারের ডিপ্রেশনে ভুগছি। কারণ ক্লিনিক্যাল ডিপ্রেশন ইটসেলফ একটা আমব্রেলা, যেটার আন্ডারে অনেকগুলো প্রকার ভেদ হতে পারে, অনেকগুলো প্রকার ভেদ হতে পারে। আপনার DSM-5 157 রকমের মানসিক রোগের কথা বলা আছে। আগে এটা 172 ছিল DSM-4-এ। DSM-4 বেসিক্যালি হচ্ছে গিয়ে সাইকিয়াট্রির কোরআন বা বাইবেল বলতে পারেন, সাইকিয়াট্রির বাইবেল ধরেন। হ্যাঁ, সো তার আন্ডারে 172 রকম ছিল, এখন সেটা 157 রকম করা হয়েছে। 157টা রোগকে আবার আমরা ক্লাসিফাই করতে পারি 600 রকমভাবে। সো মোট 600টা ডিসক্রিট মানসিক রোগে আমরা আসলে ভাগ করার চেষ্টা করি। যখন আপনারা আমাদের কাছে প্রথম আসেন, প্রথম 15-20 মিনিটে আমরা এই কাজটি করার চেষ্টা করি যে এই 600টার মাঝে আপনার কোনোটা রোগ আছে কিনা। সো ইটস আ ভেরি কমপ্লিকেটেড ওয়ার্ক, ইটস আ ওয়ার্ক দ্যাট নিডস এ লট অফ নলেজ অ্যান্ড ট্রেনিং অ্যান্ড এক্সপার্টাইজ। আমাদেরও ভুল হয় বা ভুল হতে পারে, তাড়াহুড়া করতে গেলে ভুল হতে পারে, অনেক সময় একদিনে ডায়াগনোসিস করা যায় না, আমাদের মাল্টিপল সেশন লাগে। বাট এটা এমন একটা জিনিস যেটা বের করাটা খুব জরুরি। সো প্রথম আমি যদি বলি ক্লিনিক্যাল ডিপ্রেশনের মাঝে প্রথম যে রোগটা আমরা পড়বো সেটা হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আচ্ছা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা আসলে কি? মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা আমরা বলেছি যে এপিসোড দিয়ে আসে, একটা একটা ডিসক্রিট 14 দিনের বেশি একটা একটা ডিপ্রেসিভ এপিসোড হয়। 14 দিনের বেশি ভীষণ মন খারাপ লাগে, কাজ করতে ইচ্ছে করে না, খুব নেগেটিভ থিঙ্কিং হয় নিজেকে নিয়ে, অন্যকে নিয়ে, এবং পুরো পৃথিবীকে নিয়ে। তারপর এনার্জি কমে যায়, অ্যাক্টিভিটি কমে যায়, মনে হয় যে মরে গেলেই ভালো হতো, ক্ষুধা কমে যায়, কাজে কর্মে ইন্টারেস্ট কমে যায়, রাগ হয়। এই যে পুরো সিমটম ক্লাস্টার, এর মাঝ থেকে 5টার বেশি সিমটম যদি আমার 2 সপ্তাহর বেশি থাকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে একটা ডিপ্রেসিভ এপিসোড। এই ডিপ্রেসিভ এপিসোডটা যদি আমাদের মানে বলা হয় যে অ্যাটলিস্ট 2টা বা 3টা হয়, বা জীবনে একটাও যদি হয়, তখন আমরা বলি এটা হচ্ছে একটা মেজর ডিপ্রেসিভ এপিসোড। এই মেজর ডিপ্রেসিভ এপিসোডকে আবার মাইল্ড, মডারেট, সিভিয়ারে ভাগ করা যায়। সিভিয়ার কোনটা? যাদের সুইসাইডাল ফিলিং আসে। আবার সিভিয়ার কোনটা? যাদের 9টা সিমটমের মাঝে দেখা যাচ্ছে যে অধিকাংশ সিমটমই আসে, 9টা বা 8টা সিমটমই আসে। মাঝেরই কোনটা? যাদের 9টার মাঝে হয়তো 5টা হলে তো আমরা মাইল্ড বলবো, ধরুন 7টা আছে বা 6টা আছে। মাইল্ড কোনটা? যাদের জাস্ট 5টা সিমটম আছে। এবং মাইল্ড
মাইল্ডকে এভাবেও ক্লাসিফাই করা হয় যে ডিপ্রেশন কিন্তু তার কাজকর্মে অতটা সমস্যা হচ্ছে না, মাঝারি কাজকর্মে মাঝারি রকম সমস্যা হচ্ছে। সিভিয়ার ডিপ্রেশন সাথে সে একেবারেই বাসায় বসে আছে, কোনোভাবেই বের হতে পারছে না, প্রচণ্ড সুইসাইডাল, এভাবে আসলে ক্লাসিফাই করতে পারি। মনে রাখতে হবে যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এগুলো কিন্তু এপিসোডিক, এগুলো সাধারণত 3 থেকে 6 মাস থাকে। 3 থেকে 6 মাস থাকে, চিকিৎসা না করলেও কিন্তু 3 থেকে 6 মাসে ইউজুয়ালি ভালো হয়ে যাওয়ার কথা। সবগুলো না হলেও 80% ক্লিনিক্যাল ডিপ্রেশন ও মেজর ডিপ্রেসিভ এপিসোড কিন্তু 3 থেকে 6 মাসে ভালো হয়ে যায় এবং 1 বছরে অধিকাংশই ভালো হয়ে যায়। তাহলে কেন আমরা চিকিৎসা করি? আমরা চিকিৎসা করি এজন্য যে এই 6 মাস আমরা আসলে একটা মানুষকে কষ্ট দিতে চাই না, 1 নাম্বার। এই 6 মাসের কষ্টটাকে ইজিলি আপনি 1 মাসে নিয়ে আসতে পারেন, 1 মাসে সেরে যেতে পারেন, কারণ এটা তো প্রচণ্ড কষ্ট হয়। দ্বিতীয়ত, যেহেতু আপনার সুইসাইডাল ফিলিং হয়, সো ডিপ্রেশন থেকে কিন্তু আপনার একটা মানুষ মারা যেতে পারে, একটা মানুষ মারা যেতে পারে। সো একটা মানুষ কেন আমরা বলবো যে তাকে 3 থেকে 6 মাস এরকম সিভিয়ার এপিসোডের মাঝে যেতে, যখন চিকিৎসা খুবই অ্যাভেলেবল, সাইন্টিফিক ট্রিটমেন্ট অ্যাভেলেবল। এই জন্য আমরা আসলে মেজর ডিপ্রেসিভ এপিসোডকে ট্রিট করি। মেজর ডিপ্রেসিভ এপিসোড ট্রিট করার ক্ষেত্রে সব মানে আমি যদি বলি যে কোনটা বেশি কাজ করে, কোন কোন পদ্ধতি, যেহেতু আমি আগে বলেছিলাম একটা হচ্ছে মেডিসিন, একটা কাউন্সিলিং, আমি আমার 3rd এপিসোডটা এটা নিয়ে করেছি। এটা সমস্যাই হচ্ছে কি এটা মানে মেজর ডিপ্রেসিভ এপিসোডে সবসময় মনে রাখবেন যে মেডিসিন বেশি ভালো কাজ করে, ওষুধ বেশি ভালো কাজ করে। একজন মেজর ডিপ্রেসিভ এপিসোডের কোনো ক্লায়েন্টকে কখনো আপনি শুরুতেই কাউন্সিলিং করতে যাবেন না, এটা করাটা উচিত না। হ্যাঁ, খুব খুব মাঝারি কেসে, খুব মানে মাইল্ড কেসে মানে ইউজুয়ালি চেষ্টা করা যায় সিবিটি দিয়ে অথবা কিছু সাপোর্টিভ কাউন্সিলিং দিয়ে, খুব মাইল্ড কেসেস মানে কেসে। কিন্তু ইউজুয়ালি যখন একটা মেজর ডিপ্রেসিভ এপিসোড আসে, এরকম এতগুলো সিমটম, তারপর মানে সুইসাইডাল ফিলিং, এটা একটা গুড আইডিয়া না যে একেবারে ওষুধ ছাড়া শুরু করা। সেইং দ্যাট ওষুধ আমরা অনেক বেশি দেবো এটাও ঠিক না। এমন ওষুধ দিব না যে একেবারে ঘুমিয়ে থাকবে বা সে কাজেই হয়তো যেতে পারছে না, ঘুম থেকে উঠতে 12টা বেজে যাচ্ছে, এটা করা উচিত নয়। বাট ওষুধটা এখানে মেইন ট্রিটমেন্ট। এখানে ওষুধ দিয়ে ভালো হওয়ার পরে আমরা আসলে কাউন্সিলিংটা শুরু করতে পারি। সো মেজর ডিপ্রেসিভ এপিসোডে ভালো চিকিৎসা পদ্ধতি বা ইথিক্যাল চিকিৎসা পদ্ধতি হলো প্রথম অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ ওষুধ দিয়ে তারপর কাউন্সিলিং স্টার্ট করা, রাইট? সো এমডিডি মোটামুটি আমাদের ক্লিয়ার, তাই না? মেজর ডিপ্রেসিভ এপিসোড এটা কি? এটা হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশনের আন্ডারে একটা রোগ, যেটাকে আমরা বলছি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটাকে এমডিডি নামে আমরা লিখে থাকি, দেখবেন এমডিডি, অনেকের চিকিৎসাপত্রে লিখবেন এমডিডি লেখা থাকে, মেজর ডিপ্রেসিভ এপিসোড। যদিও আমি বলছি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটার মাঝে কিন্তু আবার মাইল্ড, মডারেট, সিভিয়ার 3টা ক্যাটাগরি আছে, যেটা আমি বলেছি, সেটা আপনারা শুনে নিতে পারবেন। এরপর যে সেকেন্ড যে রোগটা, সেই রোগটাকে আমরা বলি হচ্ছে ডিসথাইমিয়া। মানে ক্লিনিক্যাল ডিপ্রেশনের আমব্রেলার আন্ডারে সেকেন্ড যে ডিপ্রেশনটা পাওয়া যায়, এটা হচ্ছে ডিসথাইমিয়া। আমি আবারও ডিসক্লেইমার দিচ্ছি যে ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন হলো একটা আমব্রেলা, সেটার আন্ডারে আমি একটা মানে ডিপ্রেশনের বর্ণনা দিচ্ছি। মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন হচ্ছে একটা আমব্রেলা, এটার আন্ডারে আপনার অনেকগুলো বাচ্চা বা শিশু সন্তান চিন্তা করেন। একটা শিশু সন্তান হচ্ছে কে? মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আরেকটা শিশু সন্তানকে এটা হচ্ছে ডিসথাইমিয়া, রাইট? আচ্ছা, ডিসথাইমিয়াতে কি হয় খেয়াল করে শুনবেন। ডিসথাইমিয়া কিন্তু মেজর ডিপ্রেসিভ এপিসোডের মতো এত তীব্র ডিপ্রেশন না। এটা হচ্ছে খুব একটা মৃদু লেভেলের ডিপ্রেশন, যেটা অনেক দিন পারসিস্ট করে। এটার অনেকগুলো নাম আছে। কেউ কেউ বলে যে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মানে একেবারে এক নাগারে চলছে। আবার কেউ কেউ এটাকে বলে ক্রনিক লো গ্রেড ডিপ্রেশন। ক্রনিক লো গ্রেড ডিপ্রেশন মানে ক্রনিক মানে দীর্ঘ সময়, লো গ্রেড মানে অল্প অল্প ডিপ্রেশন। সো মেজর ডিপ্রেসিভ এপিসোডে যেমন একদম মনে হয় যে আমি মারা যাব, কিছু পারছি না, সকল কাজে আগ্রহ চলে গিয়েছে, ডিসথাইমিয়াতে ইউজুয়ালি কিন্তু এরকম হয় না। ডিসথাইমিয়া অনেকটা সাবজেক্টিভ একটা ডিপ্রেশন। সাবজেক্টিভ মিনস আমি জানি আমার কত কষ্ট হচ্ছে, বাট মানুষ অতটা বুঝতে পারছে না। আমি জানি আমার খুব কষ্ট হয়, প্রতিদিন অফিসে গেলে আমার খুব কষ্ট করে কাজ করতে হয়, আমার নিজেকে ধাক্কিয়ে উঠাতে হয়, মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়ে পড়ে, মনটা যেন কখনোই ভালো থাকে না, অধিকাংশ সময় এরা একটু বিমর্ষ থাকে। কিন্তু তারা চাইলে আবার ঠিকই আবার কাজটা করতে পারে বা এভরিডে কাজগুলো করে ফেলতে পারে। সো অনেক সময় আশেপাশে মানুষ ওনাদের দেখে বুঝতে পারে না যে এরা ডিপ্রেশনে ভুগছে, কারণ এটা খুব লো গ্রেড। এবং মেজর ডিপ্রেসিভ এপিসোডের সাথে ডিসথাইমিয়ার একটা মেজর পার্থক্য হচ্ছে, ডিসথাইমিয়াতে কখনো সুইসাইডাল ফিলিং হবে না। এটা আপনারা একদম হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখেন। আপনারা যারা সিনসিয়ার স্টুডেন্টস, আমি জানি আপনারা আমার কাছে অ্যাটলিস্ট আপনারা 100-150 মানুষ আছেন, তো যারা খুব সিনসিয়ারলি ক্লাস করেন, আমাকে ক্লাসগুলো করে আমাকে রেগুলার নোটস পাঠান, ইমেল করেন, I really appreciate that. Thanks for taking this class.
সো সিরিয়াসলি। সো তাদের জন্য আমি বলছি যে তারা মানে এই দুটো পয়েন্ট লিখে রাখবেন যে ডিসথাইমিয়া কি, ডিসথাইমিয়াতে কখনো আপনার সুইসাইডাল ফিলিং থাকবে না, এবং ডিসথাইমিয়াতে কখনো ল্যাক অফ ইন্টারেস্ট থাকবে না। আমাদের ডিপ্রেশনের একটা ক্রাইটেরিয়া আমি পড়েছিলাম না, যে সকল কাজে আগ্রহ চলে যায়, ইন্টারেস্ট চলে যায়, মোটিভেশন চলে যায়। এটা কিন্তু ডিসথাইমিক মানুষদের যায় না। ডিসথাইমিক একটা মানুষ কিন্তু নর্মাল কাজকর্ম করতে পারে, তারা নর্মাল কাজকর্ম করে, তারা কেউ মরে যেতে চায় না, কিন্তু তাদের কি হয়, তাদের কনসেন্ট্রেশন প্রবলেম হয়, তাদের মনটা খারাপ থাকে, মনটা চাঙ্গা করতে পারে না, তারা ঠিক মানে মনটা খুশি নিয়ে কাজটা করতে পারে না। তাদের আগ্রহ থাকে, বাট খুশি মনে তারা কাজ করতে কষ্ট হয়। তাদের ইনভ্যারিয়েবলি লো সেলফ এস্টিম থাকে, মানে তারা নিজেদের খুব ছোট মনে করে যে আমাকে দিয়ে হবে না, মানুষ আমাকে ভালোবাসে না, আমি পারবো না, সবাই মনে হয় আমাকে কি নিয়ে কী ভাববে, এগুলো তাদের থট প্রসেসকে খুব কন্ট্রোল করে। বাট খেয়াল করেন, যখন কোনো ডিপ্রেশনের মানুষকে আপনি শুনবেন যে তার সুইসাইডাল ফিলিং এসে গেছে, এটা কখনোই ডিসথাইমিয়া না, এটা সবসময় একটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ডিসথাইমিয়াতে কখনো কেউ সুইসাইডাল ফিলিং নিয়ে আসবে না, ডিসথাইমিয়াতে কখনো কেউ ল্যাক অফ ইন্টারেস্ট নিয়ে আসবে না। এই দুইটা হচ্ছে ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস, রাইট? অ্যান্ড থার্ড হচ্ছে ডিসথাইমিয়াতে মানুষ রেগুলার কাজকর্ম করতে পারে, বাট তাকে অনেক কষ্ট করে করতে হয়, এবং আশেপাশের মানুষ এজন্য বুঝে না। এই জন্য ডিসথাইমিয়াটা খুব মানে আমি বলবো যে খুব মারাত্মক একটা রোগ, কারণ আশেপাশের মানুষ বুঝতে পারছে না। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সবাই বুঝে যে তার ডিপ্রেশন, সবাই বুঝে যে লাইক অফিস যাচ্ছে না, খাওয়া দাওয়া বাদ দিয়েছে, ওজন কমে গেছে 5-7 কেজি, সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়তো করেছে বা ওষুধ খেয়েছে, লাইক সবাই কনসার্ন তাকে নিয়ে, সবাই সাইকিয়াট্রিস্টের কাছে আসছে। বাট ডিসথিমিয়াতে সবচেয়ে বেশি নেগেটিভ কথা মানুষ শুনে। তুই তো চাইলেই পারবি, তুই ভং ধরছিস, তুই এমন করছিস কেন, তুই একটু চাঙ্গা হয়ে যা, একটু ধৈর্য ধর, একটু নামাজ পড়, সব ঠিক হয়ে যাবে। বাট না, ডিসথাইমিয়াতে সবসময় এগুলো কাজ করে না। ইনফ্যাক্ট আমাদের ডিসথাইমিয়ারও চিকিৎসা দরকার। এখন ডিসথাইমিয়া চিকিৎসার প্ল্যানটাকে এবার আমি আপনাদের বলি, যেহেতু আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিপ্রেশন আমরা আলোচনা করছি এবং ট্রিটমেন্ট প্ল্যানগুলো বলছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোনটা ট্রিটমেন্ট প্ল্যানটা কি। ডিসথাইমিয়ার মেইন ট্রিটমেন্ট প্ল্যানটা হলো গিয়ে সাইকোথেরাপি। সবসময় মনে রাখবেন, মানে কাউন্সিলিং, যেভাবে আপনি মনে করেন। সাইকোথেরাপি কাউন্সিলিংয়ের মূল পার্থক্য সহজ করে বলি, কাউন্সিলিংটা লেস স্ট্রাকচার্ড, সাইকোথেরাপিটা অনেক স্ট্রাকচার্ড, লাইক খুব গ্রামাটিক্যাল, কোথায় কি বলবো সব কিছু খুব লেখা থাকে। কাউন্সিলিং অতটা বেশি লেখা থাকে না, এটা আমরা একটা নিজের গতিতে আমরা আগাতে দেই, রাইট? এটাই মূল পার্থক্য, দুইটাই খুব কাছাকাছি জিনিস। সো বেসিক্যালি আমি যেটা বলছি যে ডিসথাইমিয়াতে কিন্তু কথা বলা খুব দরকার, তার ব্যক্তিত্ব নিয়ে কাজ করা খুব দরকার। কারণ ডিসথাইমিক পেশেন্টদের অধিকাংশ সময় দেখা যায় যে তাদের ব্যক্তিত্বে কোনো রকম ত্রুটি থাকে বা বিকার থাকে, মানে পার্সোনালিটি ডিসঅর্ডার নামে একটা টার্ম আপনারা অনেকে শুনেছেন হয়তো, বা আমি হয়তো সামনের ক্লাসগুলোতে আলোচনা করতে পারি যদি আমার সময় হয় 20টা ক্লাসে, যে লাইক ব্যক্তিত্বের কিছু ত্রুটি, যে আমার হয়তো আমি নিড ফর অ্যাপ্রুভাল আছে, সবার কাছে ভালো হতে চাই, আমার হয়তো পারফেকশনিজম আছে, আমার মধ্যে ইম্পালসিভিটি আছে, আমার জীবনটা খুব লক্ষ্যহীন, আমি আমি নানান রকম মানে সব জায়গায় আমি সেন্টার অফ অ্যাটেনশন থাকতে চাই, এই ধরনের নানান রকম ইস্যুস আছে যেগুলো সাধারণত ডিসথাইমিক মানুষদের পাওয়া যায়, অ্যাটলিস্ট একটা দুটো পাওয়া যায়। তো তাদের ওই ট্রেডটা নিয়ে আসলে কাজ করতে হয়, না হলে ডিসথাইমিয়া সারে না। বাংলাদেশে অধিকাংশ সময় যেটা হয়, ডিসথাইমিক মানুষগুলো বিভিন্ন চেম্বারে ঘুরতে থাকেন, সারা জীবন শুধু ওষুধ খেতে থাকেন, কিন্তু কখনো খুব ভালো প্রফেশনাল সাইকোথেরাপি পান না দেখে তার ডিপ্রেশনটা যায় না, কারণ সে শুধু ওষুধ খেয়ে থাকে। ডিসথাইমিয়াতে ওষুধ প্রধান চিকিৎসা নয়, ডিসথাইমিয়াতে অবশ্যই ওষুধ লাগে, বাট লো ডোজ ওষুধ লাগে। মেইনলি লাগে হলো ডিসথাইমিয়াতে খুব প্রপার প্রফেশনাল কাউন্সিলিং, যে কাউন্সিলর বা যে সাইকিয়াট্রিস্ট বা যে সাইকোলজিস্ট আপনার ডিসথাইমিয়া হওয়ার জন্য পার্টিকুলার ট্রেটগুলো বলে দিতে পারে। যে ধরুন আমি কোনো প্রফেশনাল কাছে গিয়েছি, আমাকে আমার প্রফেশনাল বলতে হবে যে ডক্টর আশরাফ, আপনার ডিসথাইমিয়ার একটা বড় কারণ বোধহয় আপনার মাঝে পারফেকশনিজম আছে, আপনার মাঝে হয়তো নিড ফর অ্যাপ্রুভাল আছে, আপনার মাঝে বোধহয় ইম্পালসিভিটি আছে, আপনার মাঝে হয়তো নোভেলটি সিকিং বিহেভিয়ার আছে। এক একজনের এক একটা জিনিস থাকতে পারে। উই নিড টু নো দিস। সো এটা খুব ইম্পর্টেন্ট ডিসথাইমিয়াতে। এবং ডিসথাইমিয়াতে অনেক সময় যেটা থাকে, এই মানে পার্সোনালিটি ডিসঅর্ডার ছাড়াও তাদের লাইফে অনেক ইস্যু আনরিজলভ থাকে, অনেক দ্বন্দ্ব তারা নিরসন করেন না, অনেক ঝামেলা তারা জাস্ট সমাধান করেন না, তারা জাস্ট রেখে দেন এবং 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 ভাবেন যে এটা তো এমনি এমনি ঠিক হয়ে যাবে, বা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে টাইম ডাজ নট হিল এনিথিং, টাইম only gives us time to heal things for ourselves.
আমি আবার বলছি, টাইম ডাজ নট হিল এনিথিং, টাইম অনলি গিভস আস টাইম টু হিল থিংস ফর আওয়ারসেলভস। সময় শুধুমাত্র আমাদের সময়ই দেয়, যে সময়টা কাজে লাগিয়ে আমি একটা সমস্যার সমাধান করি। কখনো এটা ভাববেন না যে সময় সব কিছু ঠিক হয়ে যায়। সময় অধিকাংশ সমস্যা আরও বাড়ে যদি আমি সমস্যাটা সমাধান না করি। সময় কোন জিনিসগুলো হিল হয়? আপনার বাবা মা মারা গিয়েছেন, একটা সময় আমরা ভুলে যাই। আমার একটা বড় লস গিয়েছে, আমি ভুলে যাই। আমি কোনো একটা পরীক্ষায় খারাপ করেছিলাম, আমি ভুলে যাই। বাট কোনো কনফ্লিক্ট, কোনো দ্বন্দ্ব, আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনশিপ খারাপ, আপনার বসের সাথে আপনার রিলেশনশিপ খারাপ, আপনার অনেকগুলো ঝামেলা এক্সটার্নাল রেখে দিয়েছেন, আপনি কোথায় ক্যারিয়ার করবেন, কোন সাবজেক্ট পড়বেন আপনি জানেন না, আপনি জাস্ট ভাবছেন যে লাইক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। না, সময় সব কিছু ঠিক হয়ে যাবে না। টাইম only gives us time to heal things for ourselves. Time does not heal anything. This is very important to understand. If you are suffering from dysthymia, if you know someone who is suffering from dysthymia, or if you want to help someone who you know is suffering from dysthymia, so this is very important, right? Dysthymia. আমরা তাহলে বুঝতে পেরেছি, আমরা এতক্ষণ যা শুনলাম আমি আবারও একটু রিভিউ করি। আপনারা যারা শুনছেন, আমি বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনারা যদি আপনাদের টাইম লাইনে একটু শেয়ার করে দিতেন তাহলে খুব উপকার হতো, সবাই দেখতে পেত এবং এটা দ্বারা বেনিফিটেড হতো। আপনারা আরেকটা কাজ করবেন, আমি জানি আপনারা অনেকে চিনেন, জানেন, আশেপাশের অনেক মানুষ, আপনারা আমাকে টেক্সট করেন যে যে ডক্টর, আমার একটা ভাই বা আমার একটা কাজিন, আমি জানি ডিপ্রেশনে ভুগছে, আমি জানি খুব সুইসাইডাল, বাট উনি আসবে না, উনি ডাক্তারের কাছে আসবে না, সে ভয় পায় এবং আমি কোনোভাবে ভয়টা ভাঙতে পারছি না। আপনারা জাস্ট এই ভিডিওগুলো দিয়ে দেন তাকে। আপনারা ভিডিওগুলো আপনাদের ইনবক্সে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আপনারা সেভ করে তাকে জাস্ট দেখতে বলেন। আপনারা 20টা এপিসোড তাকে দিয়ে দেন, আপনারা প্রতি সপ্তাহে তাকে দিয়ে দেন। আপনারা এই যে আজকে 5টা এপিসোড শুনেছেন, এই 5টা এপিসোড তাকে দিয়ে দেন। এই 5টা এপিসোডও যদি সে দেখে, আমি শিওর যে কোনো মানুষ, যে কোনো বাংলাদেশের যে কোনো শ্রেণী থেকে আসা মানুষ ডিপ্রেশন সম্বন্ধে অ্যাটলিস্ট তার জ্ঞানটা আর না হলে 20-30% বাড়বে। অ্যাটলিস্ট স্টিগমাটা ভাঙবে, অ্যাটলিস্ট বুঝবে যে যে তার কি দরকার। হ্যাঁ, খুব অতিরিক্ত না বুঝলেও সে বুঝবে, রাইট? অতিরিক্ত না বুঝলেও বুঝবে। আপনারা এই কাজটা করতে পারেন খুব সিম্পলি, যেহেতু এটা একটা ফ্রি অফ কস্ট একটা ট্রেনিং। ওকে, ঠিক আছে, আমি আবারও বলছি তাহলে কি, প্রথম যেটা আমরা আজকে আলোচনা করেছি এতক্ষণ, যে ক্লিনিক্যাল ডিপ্রেশন হচ্ছে একটা আমব্রেলা, বা আপনারা বলতে পারেন যে একটা প্যারেন্টস, একটা পরিবার আর কি। ক্লিনিক্যাল ডিপ্রেশন হচ্ছে বাবা বা মা, এবং সেই মার অনেকগুলো সন্তান আছে, সেই সন্তানগুলো আমরা পড়ছি। প্রথম সন্তান কি? মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এপিসোডিক, একটানা থাকে না, 14 দিনে বেশি থাকে। ইউজুয়ালি এপিসোডগুলো 3 থেকে 6 মাস থাকে, তারপর আবার ভালো হয়ে যায়, আবার হয়তো 3 বছর 5 বছর পর আসে, বাট মাঝখানের সময়টা একদম ভালো থাকে। এটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটার চিকিৎসা কি? মেইনলি হচ্ছে ওষুধ, সাইকোথেরাপি লাগে, বাট এটা পরে দিব। সেকেন্ড যে বাচ্চার কথা বলছি সেটা হচ্ছে কি ডিসথাইমিয়া। ডিসথাইমিয়া কি? এটা কিন্তু এপিসোডিক না, এটা একটানা যাবে, এবং একটানা যাবে, বাট এটার তীব্রতা অনেক কম। মেজর ডিপ্রেসিভ এপিসোড যেমন একদম মানুষ সুইসাইডাল হয়ে যায়, একদম কাজকর্ম করতে পারে না, বা ডিসথাইমিয়াতে এত তীব্র না ডিপ্রেশনতাটা, এটা খুব সাবজেক্টিভ ডিপ্রেশন। এটা মনে হয় যে আমি বুঝি আমার কত কষ্ট, আশেপাশের মানুষ ঠিক বুঝতে পারে না, আমি অনেক সময় এটা হাইড করতে পারি। সো এটা ক্রনিক লো গ্রেড ডিপ্রেশন। এবং ডিসথাইমিয়াতে কি হয়? ডিসথাইমিয়াতে কখনো সুইসাইডাল ফিলিং থাকবে না, ডিসথাইমিয়াতে কখনো ল্যাক অফ ইন্টারেস্ট বা মোটিভেশন এটা এটা থাকবে, কাজে থাকবে। এটা যেমন মেজর ডিপ্রেসিভ এপিসোডে চলে গিয়েছিল, ডিসথাইমিয়াতে এটা থাকে, এজন্যই আসলে বোঝা যায় না যে তারা ডিপ্রেসড, রাইট? এবং ডিসথাইমিয়াতে মেইন চিকিৎসা সাইকোথেরাপি। কারণ ডিসথাইমিয়াতে কি হয়? ডিসথাইমিয়াতে ইউজুয়ালি ব্যক্তিত্বের কোনো ত্রুটি থাকে, অথবা লাইফে কোনো স্ট্রাগল বা কনফ্লিক্ট থাকে যেটা সে সলভ করছে না, অ্যান্ড এটা সলভ করলে ডিসথাইমিয়া ঠিক হয়ে যায়। এবং এই জন্য বাংলাদেশের অনেক ডিসথাইমিক পেশেন্ট খুব প্রপারলি ট্রিট হয় না, তাদেরকে জাস্ট ওষুধ দেওয়া হয়, এবং শুধুমাত্র ওষুধ দিলে কখনো ডিসথাইমিয়া যাবে না। এবং আমি আরেকটা কথা দিয়ে বলছিলাম যে time does not heal anything, time only gives us time to heal things for ourselves. সময় কোনো কিছু আসলে আমাদের সারিয়ে তোলে না, বরং সময় আমাদেরকে শুধু সময় দেয়, যে সময়টা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো যেগুলো সমাধান করা যায় সেটা সমাধান করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সামওয়ান হু ইজ সাফারিং ফ্রম ডিসথাইমিয়া। সো দুইটা বাচ্চা শেষ, দুইটা সন্তানের আলোচনা শেষ। এবার একটা সন্তান হয় যার নাম হচ্ছে কি ডাবল ডিপ্রেশন। ডাবল ডিপ্রেশনে কি হয়? ডাবল ডিপ্রেশন হলো ডিসথাইমিয়া, মানে ক্রনিক লো গ্রেড ডিপ্রেশন চলছে অনেক দিন ধরে। ডিসথাইমিয়া কিন্তু অ্যাটলিস্ট বলা হয় যে মিনিমাম 2 বছর ধরে আপনার এই লো গ্রেড ডিপ্রেশনটা চলতে হবে, 2 বছর ধরে, ঠিক আছে? সো এই
লম্বা সময় ডিপ্রেশন, তার মাঝে মাঝে আবার খুব সুইসাইডাল ফিলিং হচ্ছে এবং ল্যাক অফ ইন্টারেস্ট হচ্ছে, মানে ওই যে মেজর ডিপ্রেসিভ এপিসোডের মানে এপিসোডগুলো হচ্ছে 14 দিনের বেশি। সো একটানা মন খারাপ, মাঝখানে আবার হঠাৎ করে ডিপ্রেশনটা খুবই খারাপ হয়ে যায়, একদম সে চলতে পারে না। সো দুইটাই আছে, ডিসথাইমিয়াও আছে এবং হচ্ছে কি মেজর ডিপ্রেসিভ এপিসোডও আছে। সো এটাকে আমরা বলি ডাবল ডিপ্রেশন। এটাও কিন্তু খুব কমন, ডাবল ডিপ্রেশন, রাইট? এটা অনেক কমন। ডাবল ডিপ্রেশনের ট্রিটমেন্ট প্ল্যান কি? দুইটাই। ডাবল ডিপ্রেশনে ওষুধেরও সমান কার্যকারিতা, সাইকোথেরাপিরও সমান কার্যকারিতা। ডাবল ডিপ্রেশনের প্রগনোসিস বা ফিউচারে ভালো হবে কিনা এটার সম্ভব, এটার প্রবণতাটা ডিসথাইমিয়া এবং এমডিডির চাইতে একটু কঠিন, মানে এগুলো সারতে সময় লাগে। এগুলো আমরা যেমন ডিসথাইমিয়া বা এমডিতে বলতে পারি যে 2 মাসের মধ্যে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন, ডাবল ডিপ্রেশনে আমরা 2 মাসে বলতে পারি না। আমরা অ্যাটলিস্ট ওনাদের চিকিৎসাটা 1 থেকে 1.5 বছর করতে হয়। এটা একটু সিভিয়ার ডিপ্রেশন, যেটা অনেকেরই কিন্তু থাকে। এই জন্য অনেকেই যারা দীর্ঘদিন চিকিৎসা করছেন, আপনারা এই জন্য চিকিৎসা করছেন যে আপনারা ডাবল ডিপ্রেশনে ভুগছেন। হয়তো আপনি জানেনও না, হয়তো আপনার সাইকিয়াট্রিস্ট জানে, আপনি জানেন না। আপনি সবসময় জিজ্ঞেস করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনি যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে জিজ্ঞেস করবেন। এবং এই জন্য আমি আপনাদের সবসময় বলি, এমন কারোর কাছে যান যিনি কথা বলেন। আপনার সিম্পল ডিপ্রেশন নিয়ে আপনি যে কোনো মনে করেন আন্ডার 45 এজের কারোর কাছে যান, তাদের অনেক সময় আছে, তারা অনেক রুগী দেখতে পারে। বাট যারা খুব সিনিয়র, তাদের কাছে আপনি অনেক জটিল সমস্যা নিয়ে যান। সিনিয়র মানে কি, তাদের পড়াশোনা বেশি, অভিজ্ঞতা বেশি, তারা রিসার্চ ভালো করে, তাদেরকে সেই কাজগুলো করতে দিন। জটিল বা কমপ্লিকেটেড রোগীগুলো দেখতে দিন। যারা একটু জুনিয়র লেভেলে, ধরেন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের কাছে আপনারা যান, আপনারা প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করুন তাদেরকে। আপনারা ওষুধ নিয়ে, ডিজিজ নিয়ে জানতে চান। আপনারা একজন ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে জানতে চান না যে ডক্টর আমার রোগটার নাম কি, ডায়াবেটিস 1 না ডায়াবেটিস 2, কতদিন সারবে, কীভাবে ইনসুলিন নিব, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, সবসময় জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমরা যদি আনসার না দিই, তখন কি করবেন? আপনি বলবেন যে না ডাক্তার, আপনাকে আনসার দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, সো ডাবল ডিপ্রেশনের কথা খেয়াল রাখবেন। সো আমি আবারও বলি, এমডিডি ওষুধ বেশি ইম্পর্টেন্ট, ডিসথাইমিয়া কাউন্সেলিং বেশি ইম্পর্টেন্ট, ডাবল ডিপ্রেশন দুটা সমানভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ফোর্থ যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন। অ্যাটিপিক্যাল নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা হলো একটু অ্যাটিপিক্যাল, না একটু অন্যরকম কেন? কারণ আমরা বিষণ্ণতা কি বলেছি, বিষণ্ণতার আমরা যেটা বলেছি যে বিষণ্ণতা ইউজুয়ালি একটানা মন খারাপ থাকে। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে কিন্তু একটানা মন খারাপ থাকে না। অ্যাটিপিক্যাল ডিপ্রেশন এই জন্য অ্যাটিপিক্যাল যে মাঝে মাঝে ওনাদের মন খুব ভালো থাকে। কখন ভালো থাকে? একটু প্রশংসা করলেই মন ভালো হয়ে যায়। ইউজুয়ালি কিন্তু আপনি দেখেন, ডিসথাইমিয়া বলি, ডাবল ডিপ্রেশন বলি বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি, কোনোটাতেই কিন্তু প্রশংসা করলে মন ভালো হয় না। ডিপ্রেশন মানে আপনি ইউজুয়ালি যদি ডিপ্রেশন চিন্তা করেন, কোনো প্রশংসা, কোনো মোটিভেশন কিচ্ছু ভালো লাগে না। বাট অ্যাটিপিক্যাল ডিপ্রেশন এই জন্য অ্যাটিপিক্যাল যে ওনাদের প্রশংসা করলে, একটু ভালো ঘটনা শুনলে, ভালো নিউজ শুনলে, ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ক্রিকেট ম্যাচে জিতলে তাদের খুব মন ভালো হয়, তখন তাদের ডিপ্রেশন চলে যায়, মানে টেম্পোরারিলি, রাইট? সো অ্যাটিপিক্যাল। এছাড়া আরও কি জিনিস অ্যাটিপিক্যাল? দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা, তাদের ঘুম বেড়ে যায়, তাদের খাওয়ার রুচি বেড়ে যায়। ইউজুয়ালি ডিপ্রেশনে কিন্তু ঘুম কমার কথা, বাড়তেও পারে, বাট ইউজুয়ালি ঘুম কমে। বাট অ্যাটিপিক্যালি ইনভ্যারিয়েবলি ঘুম বেড়ে যায়, খাবার পরিমাণ অনেক বেড়ে যায়, এটা অনেক মানে অবিজ হয়ে যায়, মোটা হয়ে যায়। তারপর তাদের আরেকটা জিনিস খুব প্রমিনেন্ট থাকে, সেটা হচ্ছে তারা একেবারেই মানে সমালোচনা বা ক্রিটিসিজম নিতে পারে না। এটা একটা ট্রেটই বলে রিজেকশন সেন্সিটিভিটি। এটা আপনার লিখে রাখতে পারেন হ্যাশট্যাগ দিয়ে, রিজেকশন সেন্সিটিভিটি। আমি সবসময় আমার ক্লায়েন্টদের জিজ্ঞেস করি, যদি আমি অ্যাটিপিক্যাল ফিচার্স দেখি, যে আপনি কি আসলে সমালোচনা নিতে পারেন? সমালোচনা সত্য হোক মিথ্যা হোক, এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে কেউ আপনার খারাপ কথা বলছে, আপনি কি প্রচণ্ড প্যাসিভ হয়ে যান কিনা, বা কেউ আপনাকে মেসেঞ্জারে একটা নেগেটিভ কথা মানে লিখেছে, আপনি এটা আশঙ্কা করেই কি দেখা গেছে মেসেঞ্জারের মানে টেক্সটে আপনি পড়েন না। আমি বুঝতে পেরেছি, এরকম কিন্তু অনেক মানুষ আমি দেখেছি। লাইক আমি হয়তো কাউকে একটা পচা কথা লিখছি, সে হয়তো আমাকে একটা আরো একটা পচা কথা লিখবে, এই জিনিসটা ফেস করতেই সে ভয় পায়, যে মানে সে কোনো প্রকারের মানে নেগেটিভ কথা সহ্য করতে পারে নিজের সম্বন্ধে। এবং এটা একটা লাইফ লং ট্রেড, যেটা নিয়ে আমাদের কাজ করা উচিত যদি আমাদের থাকে। কোনো প্রকারের রিজেকশন তারা নিতে পারে না, রিজেকশন সেন্সিটিভিটি। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে কিন্তু এটা থেকে থাকে, রিজেকশন সেন্সিটিভিটি, রাইট? ওকে। এছাড়া অ্যাটিপিক্যাল আরও কি অ্যাটিপিক্যাল থাকে? ইউজুয়ালি ডিপ্রেশনে কিন্তু সকালবেলা মন খারাপ থাকে, বাট অ্যাটিপিক্যালে কি হয়, বিকালের দিকে মন খারাপটা বেশি হয়, অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে মানে প্রোনাউন্সড অ্যাংজাইটি থাকে, তারা খুব অ্যাংশাস থাকে। সো একই সাথে ডিপ্রেশন, বাট তাদেরকে অনেক সময় দেখলে মনে হয় যে তারা আসলে কি অ্যাংজাইটি রোগী কিনা, বাট আসলে অ্যাংজাইটি রোগী না তারা, তাদের অ্যাংজাইটি ইজ পার্ট অফ দেয়ার ডিপ্রেশন। এবং এক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে দেখুন, ডিপ্রেশন অ্যাংজাইটি কিন্তু দে আর লাইক টুইনস।
ডিপ্রেশন অ্যাংজাইটি আর লাইক টুইনস। যাদের ডিপ্রেশন আছে তাদেরও কিন্তু অ্যাংজাইটি পাওয়া যায়, আবার যাদের অ্যাংজাইটি মূল প্রবলেম তাদেরও কিন্তু কিছু বিষণ্ণতা থাকে। দেখুন যে দীর্ঘদিন অ্যাংজাইটি রোগে ভুগছে, দীর্ঘদিন যদি মাথায় চিন্তা চিন্তা আসতে থাকে, একটা সময় মনটা খারাপ হবে না? সো অ্যাংজাইটির সাথে কিন্তু ডিপ্রেশনও থাকে, আবার প্রচণ্ড ডিপ্রেশনের সাথে মাঝে মাঝে অ্যাংজাইটিও থাকে। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো? এটা বোঝার সহজ উপায় হচ্ছে কোনটা দিয়ে শুরু হয়েছে, কোনটা দিয়ে শুরু হয়েছে। লাইক আমাদের তখন হিস্ট্রি নিতে হয় যে এই যে আপনার এখন মন খারাপও, আপনার আপনার অ্যাংজাইটিও। সো লাইক আমাকে বলেন তো কোনটা দিয়ে আপনার শুরু হয়েছে। সে তখন হয়তো আপনাকে বলবে যে আমার 6 বছর আগে অ্যাংজাইটি আর ডিপ্রেশনটা হচ্ছে 2 বছর ধরে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে মূল সমস্যাটা কি। মূল সমস্যাটা হচ্ছে অ্যাংজাইটি, এবং সেটা থেকে সেকেন্ডারি ডিপ্রেশন। আমি বুঝতে পেরেছি। আমি খুব সহজ করে বলছি, অ্যাংজাইটির কিন্তু অনেক প্রকার ভেদ আছে, জিনিসটা তো সহজ না, বাট আপনারা সহজে যেন বুঝতে পারেন যে লাইক ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি আর লাইক টুইনস। ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি আর লাইক টুইনস। ডিপ্রেশন যার থাকে তার অ্যাংজাইটিও থাকে, অ্যাংজাইটি যার থাকে তার ডিপ্রেসিভ সিমটমও থাকতে পারে। বাট যে কোনো একটা জিনিস সবসময় প্রমিনেন্টলি থাকে, যে কোনো একটা জিনিস সবসময় প্রমিনেন্টলি থাকে। এটা হচ্ছে অনেকটা আপনার ইয়ের মতো, এটা হচ্ছে অনেকটা আপনার ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মতো। অনেক ইন্ট্রোভার্টদের এক্সট্রোভার্টের কিছু কোয়ালিটি থাকে, অনেক এক্সট্রোভার্টদের ইন্ট্রোভার্টদের কিছু কোয়ালিটি থাকে, বাট সবসময় একটা ডমিনেন্ট ফোর্স মানুষকে কন্ট্রোল করে। অনেক মানুষ বলে থাকে যে আমি হচ্ছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট মানে যারা অ্যাম্বিভার্টও মনে করে নিজেদেরকে, তারাও সবসময় মনে রাখবেন যে আপনাকে একটা ফোর্স অলওয়েজ কন্ট্রোল করে। অ্যাম্বিভার্ট হলেও আপনার ইন্ট্রোভার্সন বা এক্সট্রোভার্সনের যে কোনো একটা কম্পোনেন্টে, মানে একটা কম্পোনেন্ট আপনার মধ্যে অবশ্যই বেশি। আবার এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট হলেও আপনার যে কোনো একটা কম্পোনেন্ট অবশ্যই আপনার মাঝে বেশি, এবং এটা বোঝাটা খুব জরুরি। আমি কি বোঝাতে পেরেছি? সো এটা খুব জানাটা জরুরি। সো অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে আমি আবারও বলি এটা একটু অ্যাটিপিক্যাল, কারণ একটানা মন খারাপ হয় না, কিছু ভালো কথা শুনলে প্রেইজ করলে মনটা ভালো হয়ে যায়। সো এটাকে আমরা মুড রিঅ্যাক্টিভিটি বলি। রিজেকশন সেন্সিটিভিটি থাকে, সমালোচনা নিতে পারে না, তাদের মাঝে আপনার অতিরিক্ত খাবে, অতিরিক্ত ঘুমোবে, যেটা ডিপ্রেশন একটু উল্টো। আরেকটা জিনিস উল্টো কি, ডিপ্রেশন ইউজুয়ালি সকালে খুব মনটা খারাপ থাকে, অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে বিকালের দিকে বেশি মনটা খারাপ থাকে, এবং ওনাদের প্রমিনেন্ট অ্যাংজাইটি হয়। অ্যাটিপিক্যাল ডিপ্রেশন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা খুব আর্লি অনসেট একটা ডিপ্রেশন, খুব ছোট বয়সে শুরু হয়। আপনার 14-15 বছর বয়সে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন শুরু হয়, এবং ইউজুয়ালি এটা বহুদিন ধরে থাকে, যদি না আমরা খুব ভালো প্রফেশনাল কোয়ালিটির কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেই। অ্যাটিপিক্যাল ডিপ্রেশন ইজ অলওয়েজ অ্যাবাউট গুড কোয়ালিটি কাউন্সেলিং। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে ওষুধ খুব কম কাজে লাগে। আপনাদের যদি কেউ ওষুধ দেখে থাকেন অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে ভুগছে, আপনি ধরে নিতে পারেন যে তার ওষুধ তেমন কাজ করবে না, তাকে খুব ভালো প্রফেশনাল সাইকোথেরাপি দিতে হবে। আমরা এই জন্য পুরো পৃথিবীতে এক একজন এক এক মেথড অ্যাপ্লাই করে, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন কিছু করে থাকে, অনেকগুলো খুবই ভালো ভালো স্টেপস আছে। আমরা লাইফ স্প্রিং থেকে যেটা করি, আমাদের একটা 12 ক্লাস অফ ইমোশনাল ডিসরেগুলেশন থ্রু গাইডেড মাইন্ডফুলনেস একটা ক্লাস হয়, আমরা অনলাইনে করি। প্রতি মাসে আমাদের প্রায় 150 থেকে 200 জন মানুষ এটা এনরোল করে থাকে। এই ট্রেনিংটা আমরা এমনভাবে ডিজাইন করেছি লাইফ স্প্রিং থেকে, যে যারা ঠিক ধরুন অসুস্থ না, বা যারা ধরেন অ্যাটিপিক্যাল ডিপ্রেশন বা ডিসথাইমিয়া বা বিভিন্ন রকম অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন বা অ্যাঙ্গার ইস্যুসে ভুগছেন, যাদের ওভাবে আসলে ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, ইজ জাস্ট দ্যাট তাদের হিউম্যান সাইকোলজির উপর একটা খুব মানে রিগোরাস ট্রেনিং দরকার, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই আমরা লো প্রাইসে আমরা এটা কন্ডাক্ট করি। 12 দিন 12টা সেশন তারা করতে পারেন, এবং হচ্ছে আপনার 12 দিন 12টা মেডিটেশনও পায়, যেটা খুব ফোকাসড অ্যান্ড স্পেসিফিক, যেটা আমরা জানি যে এই ধরনের মানুষকে কি কি বললে তারা আসলে নিজেরাই নিজেদের হেল্প করতে পারবে। সো এই ধরনের একটা সাইকোলজিক্যাল ট্রেনিং সবসময় অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে অ্যাবসোলুটলি ম্যান্ডেটরি। এটা আপনি লাইফ স্প্রিং থেকে নেন বা অন্য অর্গানাইজেশন থেকে নেন, দেশের বাইরে বিদেশি কোর্স থেকে নেন, কোনো সমস্যা নেই। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে নিন, বাট এটা না নেওয়া ছাড়া কখনো আপনি বলতে পারবেন না যে আমার চিকিৎসাটা আমি কমপ্লিট করেছি বা আমি সুচিকিৎসা নিয়েছি। এটা ওষুধে যাবে না। সো আমি কি বোঝাতে পেরেছি আপনাদের যে আমাদের চতুর্থ সন্তান ক্লিনিক্যাল ডিপ্রেশনের চতুর্থ সন্তানকে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, এটার মূল এটা কি, এটা মূল এটা হচ্ছে আমার খুব ভালো প্রফেশনাল কাউন্সিলিং লাগবে, সাইকোথেরাপি লাগবে, এমন একজন সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট যে অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের যে ট্রেডগুলো, যে প্রবলেমগুলো, এটা যেন আইডেন্টিফাই করার মতো কমন সেন্স অ্যান্ড ক্যাপাসিটি রাখেন। উনি আইডেন্টিফাই করতে না পারলে বেসিক কাউন্সিলিং, বেসিক ব্রিদিং এক্সারসাইজ, বেসিক ভেন্টিলেশন কোনো কাজে আসবে না। সো আমাদের চতুর্থ সন্তান শেষ। আমি একটু দেখে নিতে যে আমি আরও কী কী জিনিস পড়াতে চেয়েছিলাম। আপনারা যারা জয়েন করেছেন আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষ দেখছেন,
আমি জানি অনেক সিনসিয়ার স্টুডেন্টস আছেন যারা রেগুলার আমাকে ফলো আপ করেন, আমাকে লিখে পাঠান ক্লাস নোটসগুলো। আই এম সো মাচ হ্যাপি উইথ অল অফ ইউ। আপনারা যদি সবাই, আবারও বলছি, একটু যদি টাইম লাইনে শেয়ার করে দিতেন তখন সকল মানুষ দেখতো, এবং আপনাদের ভাই বোন, কাজিন, ফ্রেন্ড সবাইকে এই এপিসোডগুলো পাঠাতে পারেন, সো দ্যাট যারা স্পেশালি ছোট ছোট মানুষ 15 থেকে 20 বছর, তারা যেন নিজে নিজে শিখতে পারে এই জিনিসগুলো, নিজে নিজে বুঝতে পারে এই জিনিসগুলো। তখন তারা হয়তো শিখবে, তারা নিজেরা শিখে নিজেরাই ডিসিশন নিতে পারবে তারা কি করবে। তারা তাদের নিকটবর্তী কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, যে খুলনায় বসেন সে খুলনা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, যিনি রাজশাহীতে থাকেন রাজশাহী সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। কখনো আপনাদের কিন্তু ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই। আপনারা এই পুরো প্রসেসটা আপনারা কিন্তু, আমি বলবো যে এটাও আমার একটা এডুকেশন আমি দিতে চাই আপনাদেরকে, যে কখনো আপনারা এরকম ভাববেন না যে আমার কাছে আসলে আপনার ডিপ্রেশন যাবে। আমি যে ওষুধ লিখবো সেই ওষুধ তো আরেকজনও লিখতে পারবেন, তাই না? আরেকজন লিখতে পারেন। সো আমার কাছ থেকে আপনার বেসিক্যালি আপনারা এডুকেশনটা নেন, বাট এরকম ভাববেন না যে আমার কাছেই আসতে হবে। হয়তো আমি প্রোগ্রামটা করছি, অনেক সাইকিয়াট্রিস্ট হয়তো এত ব্যস্ত তারা প্রোগ্রামটা করতে পারছেন না, বাট তারা হয়তো আমার চেয়ে অনেক ভালো রোগী দেখে, তারা হয়তো আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি নলেজেবল, এবং আপনি তাদের কাছে যান। যে আপনার বাসার কাছে তার কাছে যান, যে আপনার জন্য কনভেনিয়েন্ট তার কাছে যান। আপনার অর্থনৈতিক সমস্যা আছে, আপনি সরকারি জায়গায় যান, বাট আপনি এখান থেকে অ্যাটলিস্ট শিখে নিন যে আপনার জন্য কোনটা জরুরি, সো দ্যাট আপনি চেম্বারে যাওয়ার আগে আপনার নিজের প্রতি নিজের একটা ধারণা থাকে। অ্যান্ড আস্ক দ্যাট সাইকিয়াট্রিস্ট আ লট অফ কোয়েশ্চেন্স, প্লিজ ডু দ্যাট। ইফ হি ডাজন্ট আনসার ইউর কোয়েশ্চেন, দেন আমার সাজেশন হচ্ছে আপনি সাইকিয়াট্রিস্ট চেঞ্জ করুন। দরকার হলে আপনি ঢাকায় ট্রাভেল করুন, মানে আপনি সময় নিন, বা হচ্ছে কি আপনি এটাতে আপনি কষ্ট নিন। বাট এমন যদি কেউ থাকে যে আপনার প্রশ্নের উত্তর দেন, আপনাকে ভালো ট্রিটমেন্ট দেয়, তখন নেভার ট্রাভেল টু ডিস্টেন্ট প্লেসেস টু সি আ সাইকিয়াট্রিস্ট। এটা আপনার জন্য একটা হ্যাসেল, তাই না? আচ্ছা, সো আমি একটু দেখে নিচ্ছি আমি আর কি কি পড়াবো। ওকে, এবার যে জিনিসটা আমি পড়াতে চাই সেটা হলো আপনার পোস্টপার্টাম ডিপ্রেশন, রাইট? আমরা অনেকের নাম শুনেছি না, পোস্টপার্টাম ডিপ্রেশন। সো পোস্টপার্টাম লাইক গর্ভকালীন সময় তো মেয়েদের ডিপ্রেশন হওয়ার রেটটা অনেক বেড়ে যায়, আবার গর্ভকালীন সময়ের পরেও কিন্তু বেড়ে যায়। আমি খুব সহজ করে আপনাদের বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে কি, মায়ের পেটে বাচ্চা আসার পর কিন্তু মার একটা বড় স্ট্রেস হয়, পুরো হরমোনাল চেঞ্জগুলো হয়, নতুন একটা মানুষ আপনার আপনার সাথে বেড়ে উঠছে, এটা খুব স্ট্রেসফুল একটা কন্ডিশন। এই সময় আমরা যেন সকলে আমাদের ওয়াইফদেরকে সাপোর্ট করি, আমাদের বোনদেরকে সাপোর্ট করি, আমাদের মাদেরকে সাপোর্ট করি, এটা খুব জরুরি। আপনারা সবাই করবেন, এই সাপোর্টটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা মা তাদেরকে বলছি, এই সময় কিন্তু কাউন্সেলিং ভালো কাজে লাগে, এবং অনেক সময় অনেক ওষুধও প্রয়োজন হয়। আপনারা যদি আগে থেকে কোনো ওষুধ খেয়ে থাকেন, অবশ্যই আপনার সাইকিয়াট্রিস্টকে না দেখিয়ে বন্ধ করবেন না। বেশ কিছু ওষুধ আছে যেগুলো প্রেগনেন্সিতে অ্যাবসলিউটলি সেফ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সো অনেক সময় হয় যে আপনাকে হয়তো কেউ ভয় দিয়ে বলেছে যে তুমি মা হয়েছো, এখন সব ওষুধ বাদ দিতে হবে, বাট হয়তো আপনি ওষুধটা বাদ দেওয়ার ফলে আপনার ভীষণ একটা বড় ক্ষতি হয়ে যাবে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনার যদি ডিপ্রেশনটা বেড়ে যায়, আপনার বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হবে। জাস্ট যেটা করবেন, আপনার সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে আপনি ওষুধটা চেঞ্জ করে নিন বা ওষুধটা বদলে নিন, বাট ওষুধটা নিজে নিজে বাদ দিবেন না। অনেক সময় আমাদের দেশের গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যারা আছেন, তারা অনেক অনেক ভালো ডক্টর, অনেক অনেক ভালো প্রফেশনাল, বাট তারা, আমি দেখেছি কিছু কিছু মানুষ, তারা হচ্ছে কি শুধুমাত্র মার বাচ্চার স্বাস্থ্য নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকেন। মাটার কি হলো এটা নিয়ে ওয়ারিড থাকেন, বাট একটু লেস কনসেন্ট্রেশন দেওয়া হয়, যে লাইক বাচ্চা যেন ঠিক থাকে, এমন কোনো কিছু করা যাবে না যেটা আসলে বাচ্চার ক্ষতি হয়। এটা আসলে ঠিক নয়, কারণ মার যদি ভালো না থাকে বাচ্চা কি করে ভালো থাকবে? মার মানসিক সুস্থতা যদি নিশ্চিত না হয়, বাচ্চা কি করে ভালো থাকবে? মার মনটা যদি ভালো না থাকে, বাচ্চার মনটাও ভালো থাকবে না, বাচ্চার মনটাও ভালো থাকবে না। সো কখনো ভাববেন না যে প্রেগনেন্সিতে ওষুধ খেলে ঠিক না। প্রেগনেন্সিতে আপনারা ইনফ্যাক্ট ঘুমের ওষুধও খেতে পারেন। বেশ কিছু ঘুমের ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে সেফ। ডায়াজেপাম, সেডিল নামে যেটা পাওয়া যায়, এটা কিন্তু সেফ। এটা আপনারা ইজিলি 2 থেকে 3 সপ্তাহ খেতে পারেন। প্রেসক্রিপশন ছাড়া খাবেন না, পরামর্শ ছাড়া খাবেন না, আমার কথা শুনেই খাবেন না, জাস্ট আমি আপনাদের বোঝার জন্য বলছি। ইনফ্যাক্ট আপনার বাচ্চা হওয়ার পরেও অনেক ওষুধ আছে যেগুলো সেফ। ব্রেস্ট ফিডিংয়ে অ্যাবসলিউটলি অনেক সেফ ওষুধ আছে, জাস্ট আপনার ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করতে হবে জিনিসটা। কাউন্সিলিং নিন। এবং পোস্টপার্টামের পরে কিন্তু ডিপ্রেশন খুবই কমন। পোস্টপার্টাম ব্লু হয়, ডিপ্রেশন হয়, ইনফ্যাক্ট সাইকোসিস হয়ে যেতে পারে। একটা সময় মার মনে হতে থাকে যে কি জানেন, যে আমি বাচ্চাটাকে মেরে ফেলবো, বাচ্চাটাকে মেরে ফেলবো। এবং পোস্টপার্টাম সাইকোসিস তাদেরই বেশি হয় যাদের আগে থেকে একটা ডিপ্রেসিভ এপিসোড থাকে, অথবা যাদের বংশে ডিপ্রেশনের হিস্ট্রি থাকে। সো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন। পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু এখন অনেক অনেক প্রিভ্যালেন্ট। যারা শুনছেন, যাদের ঘরে মা বোন, মা আছেন, স্ত্রী আছেন, ছেলেরা আপনারা একটু একটু ওয়াইফের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। দরকার হলে আপনারও অফিস থেকে 1 মাসের বিরতি নিন, বা অ্যাটলিস্ট 2 সপ্তাহের ছুটি নিন, যাতে প্রথম 2 সপ্তাহটা আপনি একটু বাচ্চাকে দেখতে পারেন,
ওয়াইফকে হেল্প করতে পারেন, এটা খুব জরুরি। কারণ এই সময় একটা মেয়ে খুব আপনার ইমোশনাল সাপোর্ট চায়, এটা খুব জরুরি। পোস্টপার্টাম ব্লু কিন্তু আমি বলবো যে 80 থেকে 90% মেয়েদের হয়। এই সময় তারা ঠিক বুঝে না, কারণ ছাড়াই কান্না আসে, কারণ ছাড়াই খুব কষ্ট হয়, প্রচণ্ড মুড সুইং হয়। এগুলো একদম নর্মাল, ভুলেও ভাববেন না এখানে যেসব পুরুষ যারা শুনছেন তাদের বলছে যে আপনার ওয়াইফ চেঞ্জ হয়ে গিয়েছে, আপনার ওয়াইফ খিটখিটে হয়ে গেছে। না, এটা তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে, এটা খুবই কমন। পোস্টপার্টাম ব্লু ইজ ভেরি কমন। সো উনি যদি রিয়াক্ট করে, আপনি প্লিজ রিয়াক্ট করবেন না। উনি যদি রিয়াক্ট করার ফলে আপনিও রিয়াক্ট করেন, ওনার রিয়াকশনটা পরে আরও বাড়বে এবং ওনার পোস্টপার্টাম ডিপ্রেশন শুরু হয়ে যেতে পারে। যেটা কার ক্ষতি? আপনার ক্ষতি। আপনার কেন ক্ষতি? কারণ আপনার বাচ্চার ক্ষতি হবে তো, রাইট? আমরা যেন একটু সাপোর্ট করি। যেসব মা শুনছেন তারা চেষ্টা করবেন একটু ঘুমটা ঠিক রাখতে। এক সময় কীভাবে ঘুমটা ঠিক রাখবেন? বাচ্চা তো প্রতি 3 ঘন্টা পর পর বুকের দুধ খাবে। সো মাঝের সময়টা আপনি ঘুমাবেন, এই মাঝের সময়টা বাচ্চাটাকে হয়তো আপনার দাদি নানি বা হচ্ছে কি আপনার হাজব্যান্ড একটু দেখলো, হ্যাঁ, খুব পারফেক্ট মা হওয়ার চেষ্টা করবেন না, একটু বিশ্রাম নেবেন নিজের। আপনার বাচ্চা স্রষ্টা সৃষ্টি করেছেন, আপনার বাচ্চাকে আল্লাহই দেখবে, আপনার বাচ্চাকে ভগবান দেখবে, ঈশ্বর দেখবে। আপনি আপনার বাচ্চার ঈশ্বর হওয়ার চেষ্টা করবেন না, আপনি আপনার বাচ্চার স্রষ্টা না, আপনি আপনার বাচ্চার গড না। আপনাকে যে আল্লাহ যাকে পৃথিবীতে আনবে তাকে আল্লাহ পৃথিবীতে আনবে। আপনার হাজার রোগ থাকলেও আনবে, আপনার হাজার ওষুধ খেলেও আনবে। এবং আল্লাহ যাকে পৃথিবীতে সৃষ্টি করেছে তার জন্য আল্লাহর একটা প্ল্যান আছে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র চেষ্টা করা, আমাদের বেস্টটা দেওয়া। বাট এটা ভাবা না যে আমি বেস্টটা দিলেই বাচ্চাটা ভালো থাকবে। ইটস নট ট্রু। 2 বছর একটানা ব্রেস্ট ফিড করানো এটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। অনেক মাদের পক্ষে এটা সম্ভব না, যারা ওয়ার্কিং মাদার। এটা নিয়ে আপনারা খুব প্যারানয়েড হবেন না। আপনি যদি বাচ্চাকে অ্যাটলিস্ট 3 মাস 6 মাসে ব্রেস্ট ফিড করাতে পারেন, আলহামদুলিল্লাহ, ইটস ভেরি গুড। বাট আপনি যদি না করাতে পারেন, এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি খুব প্রচণ্ড একটা অন্যায় কাজ করেছেন বা আপনি খুব খারাপ মা। নট নেসেসারি। সব জায়গায় 100-এ 100 হতে যাবেন না। এই এক্সপেকটেশনগুলো পোস্টপার্টাম ডিপ্রেশন বাড়ায়, পোস্টপার্টাম সাইকোসিস বাড়ায়। এটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো, বাট মূল কথা হচ্ছে আমি আপনাদের একটা জিনিসই বলতে চাই যে এটা চিকিৎসা আছে, রাইট? ওকে, নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চেয়েছি সেটা হলো যে প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। সো এটা আমরা আজকে 6 নাম্বার, মানে ক্লিনিক্যাল ডিপ্রেশনের 6th বাচ্চা, 6th সন্তান, মানে আমব্রেলার নিচে অনেকগুলো সন্তান না, এটা 6th। হ্যাঁ, প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। এটা আমি খুব দীর্ঘ কথা বলবো না, জাস্ট বলার জন্য বলছি যে মেয়েদের মাসিকের আগে পরে কিন্তু মেয়েদের খুব মুড সুইং হয় এবং অনেকের প্রচণ্ড রেগে যায়, খুব খিটখিটে হয়ে যায়, খুব কষ্ট হয়, মনটা খুব খারাপ হয়ে যায় এবং এটা মাঝে মাঝে খুব প্যাথোলজিক্যাল লেভেলে চলে যায়, লাইক এক্সট্রিম মানে দিকে মানে জিনিসটা চলে যায়। তখন আমাদের কিন্তু একটু হেল্প দরকার, আমাদের মাদের বোনদের একটু হেল্প দরকার, আমরা যেন পুরুষরা এটা বুঝতে পারি। এবং এই সময় কয়েকটা জিনিস আমি বেসিক্যালি সাজেস্ট করবো যাদের এই সমস্যাটা আছে। প্রথম কথা হচ্ছে কি, আপনারা মেয়েরা প্রথমেই ধরে নেবেন না যে আমার এটা হবে। সকল মেয়েদের প্রি মেনস্ট্রুয়াল প্রবলেম হয় না কিন্তু এটাকে যেন আমরা একটা মানে ফ্যান্টাসি ভেবে না ফেলি, বা ওটাকে আমরা একটা অজুহাত ভেবে না ফেলি যে যখন মেনস্ট্রুয়েশন হবে তার আগে পরে আমার মন খারাপ থাকবে, আমি খারাপ ব্যবহার করবো, তোমরা মেনে নেবা। এটা যেন আমরা না করি। এটা সবার হয় না, এটা সবার কখনোই হয় না। এটা সর্বোচ্চ 20-40% ক্ষেত্রে হয়, প্যাথোলজি লেভেলে কখনোই 5%-এর বেশি হয় না। সো এটা মনে করা অ্যাবসলিউটলি মানে উচিত না যে আমার ওই সময় অবশ্যই রাগ হবে বা এটা সবার নিতে হবে। সো এই মাইন্ডসেটটা আসলে আমি দেখেছি কিছু কিছু ফিমেলদের ঠিক নেই, এটা ঠিক না। হ্যাঁ, আপনার রোগটা অবশ্যই আমরা ইম্প্যাথি দিয়ে দেখবো, ডক্টররা বা যারা আমরা হাজবেন্ড, বাট আপনারা কখনো ভাববেন না যে 100টা মেয়ের মাঝে 100টা মেয়ের এটা হবেই বা এটা হতেই হবে। কারণ যখন আমরা এরকম মাইন্ডসেট রাখি, আমাদের আসলেই সেই জিনিসটা হয় এবং আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। সেইং দ্যাট যাদের একটু কষ্ট হয় তাদের জন্য কয়েকটা সিম্পল সাজেশন হচ্ছে, আপনারা যদি ওয়েট একটু বেশি থাকে, ওয়েটটা 5-6 কেজি কমিয়ে ফেলুন, আপনার লাইফস্টাইল মডিফিকেশন করুন। এবং থার্ড হচ্ছে কি, আপনার গাইনির একজন ডক্টর দেখিয়ে ফেলুন। আপনি দেখুন যে আপনার গাইনিতে মানে ইউটেরাসে কোনো প্রকার কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো ফাইব্রয়েড আছে কিনা, বা ডিসমেনুরের কোনো ইস্যু আছে কিনা, একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে ফেলুন। থাকলে সেটা ঠিক করে ফেলুন। আপনার যদি মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার থাকে, সেটা রেগুলার করার জন্য কিছু মেথড নিন। এবং লাস্ট হচ্ছে আপনারা যেটা বলছিলাম যে আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করুন। এটা কি? এটা হচ্ছে খাওয়া, ঘুম, নিউট্রিশন, এটা ঠিক রাখা, ওয়েটটা লস করে ফেলুন। এবং যদি তারপরেও না হয়, কিছু ওষুধ আছে, কিছু মুড স্ট্যাবিলাইজার আছে, যেটা ওই সময়টা পার্টিকুলার যদি আমরা নিতে পারি, আমাদের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করবে। ঠিক আছে? লাস্ট একটা ছোট্ট সাজেশন, যাদের এরকম হয়, আপনারা ওই সময়টাতে একটু যদি পারেন চেষ্টা করেন সূর্যের আলোতে যেতে, একটু লাইট দেওয়ার চেষ্টা করেন। কারণ লাইটের প্রভাবটা আমাদের ওই সময়ের ক্ষেত্রে আমি দেখেছি খুবই ভালো কাজ করে। প্রতিদিন 20 মিনিট একটু লাইট, একটু মানে সূর্যের আলোর সামনে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপরে যে জিনিসটা আমি আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে সিজনাল ডিপ্রেশন। অনেকের শীতকালে উইন্টার ডিপ্রেশনে বলে এটাকে।
শীতকালে ডিপ্রেসিভ এপিসোড হয়। শীতকালে যখন আসে তখন হয় কি আমাদের আলোটা কমে যায়, তো এবং পর্যাপ্ত আলো থাকে না বলে তাদের ওই সময় একদম টিপিক্যাল ডিপ্রেশনের মতো সিমটম হয়। আবার শীতকাল যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ডিপ্রেশনটা চলে যায়। ওনাদের চিকিৎসা কি? ওনাদের চিকিৎসা হলো জাস্ট আলোর সংস্পর্শে আসা। আপনার যদি বাসায় থাকেন, আপনার ওয়াইফ বা আপনার মা বা আপনার হাজবেন্ড যেই হোক, তার যদি এরকম হয়ে থাকে, তারা যেটা করবেন, তারা বাসায় একটু ওই রুমে লাইটটা বাড়িয়ে দিবেন। আপনি চিন্তা করবেন না যে আপনার কারেন্ট খরচ হচ্ছে বা কিছু, এটা দরকার, এটা দরকার, অনেক মেয়েদের এটা লাগে। আপনার একটা রুমে যদি একটা লাইটে হয়ে যেত, আপনি দরকার হলে 2টা লাইট লাগান, দরকার হলে 3টা লাইট লাগান। এটা আপনার ওয়াইফের জন্য ভালো। এটা শুধু শীতকালে লাগবে, উনি সারা বছর এটা প্রয়োজন হবে না। এবং আরেকটা যে জিনিস করবেন সেটা হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন যে সূর্যের আলো তাকে একটু এক্সপোজার দিতে। সূর্যের আলো কোনটা কোনটা আসলে ভালো, সবচেয়ে ভালো হচ্ছে যদি আমি বলি গ্রীষ্মকালে, মানে এখন তো গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে হচ্ছে আপনার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত, শীতকালে হচ্ছে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। এ সময় কখন? এ সময় হচ্ছে গিয়ে 20 মিনিট। সো আমি তো এটা উইন্টার ডিপ্রেশন বলছি, আপনারা ধরে নেন যে সকাল 9টা থেকে 2টার মাঝে জাস্ট 20 মিনিট সূর্যের আলোতে থাকবেন, বারান্দায় যাবেন বা নিচে যাবেন, এবং সপ্তাহে 100 মিনিট সূর্যের আলোতে থাকবেন। সো একদিনে 20 মিনিটের বেশি না, এবং হচ্ছে গিয়ে এক সপ্তাহে 100 মিনিটের বেশি না। এতটুকু সূর্যের আলো এক্সপোজার আপনার এটার এই উইন্টার ডিপ্রেশন কাটানোর জন্য ভীষণ ভীষণ রকমের উপকারী। উইন্টার ডিপ্রেশনে আমি মনে করি কোনো ওষুধের প্রয়োজন নেই, রাইট? এই দুটা জিনিস, ঘরে বেসিক আলোর পরিমাণটা বাড়িয়ে দিবেন জাস্ট উইন্টারে, এবং হচ্ছে গিয়ে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট মানে 100 মিনিট, এবং প্রতিদিন 20 মিনিট আপনারা হচ্ছে সূর্যের আলোকে যাবেন। শীতকালে 9টা থেকে 2টার মাঝে, গ্রীষ্মকালে হচ্ছে 10টা থেকে 3টার মাঝে 20 মিনিট যাবেন। এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সিজনাল ডিপ্রেশন কিন্তু খুবই খুবই কমন, খুবই খুবই কমন। আমার ফ্যামিলিতে আছে, আমি জানি এটা খুবই কিন্তু কমন। এবং আপনি দেখবেন যে মানে এরকম অনেক কিছু আছে যেগুলো কিন্তু সিজন মানে বেসিসে হয়। যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার যে ম্যানিক এপিসোড হয়, এটা কিন্তু আপনার অনেক সময় চৈত্র মাসে হয়। এবং এই জন্য দেখবেন আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে চৈতা পাগল বলে না, যে চৈতা পাগল। যদিও কথাটা খুব নেগেটিভ, খুবই হার্মফুল একটা কথা, এই কথাটা আমি মনে করি এটা বলা উচিত না। বাট এটা কেন বলা হয়? কারণ ওই যে চৈত্র মাসে কিছু মানুষের ম্যানিক এপিসোড হয়। ম্যানিক এপিসোড মানুষ অ্যাবসলিউটলি আসলে খুব বিজায়ার হয়ে যায়, গায়ের কাপড় চোপড় খুলে ফেলতে পারে, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, বলে যে আমি অনেক বড় হয়ে গেছি, আবল তুবল কথা বলে, ঘুম কমে যায়, লাফালাফি করতে থাকে। দ্যাটস ওয়াই নামটা এসেছে যে চৈতা পাগল। বেসিক্যালি এটা দ্বারা কি বোঝায়? যে চৈত্র মাসে একটা ম্যানিক এপিসোড হয়, রাইট? সো ওই ম্যানিক এপিসোডগুলো কিন্তু ইউজুয়ালি আবার গ্রীষ্মকালে হয়। হ্যাঁ, সো আমাদের উইন্টারে, শীতকালে কিন্তু আমাদের বিষণ্ণতা হতে পারে। এটা আমরা কেন কেয়ারফুল থাকি, ট্রিটমেন্ট প্ল্যানটা আপনাদের আমরা বলে দিয়েছি। তারপরে যদি না যায়, আমরা সাইকিয়াট্রিস্টটা আছি, আপনাদের ইনশাল্লাহ হেল্প করব। ওকে, এখন যে ডিপ্রেশনটা নিয়ে আমি বলবো, চিন্তা করেছি, সেটাকে আমি বলবো যে বাইপোলার ডিপ্রেশন। অনেকের কিন্তু বাইপোলার ডিপ্রেশন হয়। বাইপোলার ডিপ্রেশনটা কি? যখনই আপনার কাছে, যারা সিরিয়াস স্টুডেন্ট এখানে যারা শুনছেন, কেউ ডিপ্রেশন নিয়ে আসছে আপনার কাছে, হ্যাঁ, ডিপ্রেশন নর্মাল একটা ফ্র্যাঙ্ক ডিপ্রেশন আপনি নিয়ে আপনার কাছে এসেছে, আপনি সবসময় একটা জিনিস জিজ্ঞেস করবেন, সেটা হলো যে তোমার কি বা আপনার কি লাইফে কখনো এরকম 7 দিনের একটা এপিসোড গিয়েছে কিনা, যেটাকে আমরা একটা ম্যানিক এপিসোড বলি, যে সে অ্যাবসলিউটলি তার পার্সোনালিটিটা ডিফারেন্ট হয়ে গিয়েছিল। সে কি করেছে? তার ঘুম কমে গিয়েছে, তার কথা খুব বেড়ে গিয়েছে, সে দেখা গেছে 100-200 টাকার নামাজ পড়েছে, সে খুব উদ্ভটভাবে সেজেছে, এতগুলো লিপস্টিক দিয়েছে যেটা সে কখনো আগে করতো না, তারপর হচ্ছে কি সে ঘরের বাইরে বের হয়ে গিয়েছে, এবং সে নিজের সম্বন্ধে অনেক বড় বড় কথা বলছে যেটা সে কখনো বলতো না। সে হয়তো বলছে যে লাইক পুরো দেশের ঠিক সবকিছু ঠিক করার দায়িত্ব আমার। সে বলতে পারে যে লাইক এই যে করোনা হচ্ছে, পুরো করোনা সিচুয়েশনের সবকিছু আমি ঠিক করে ফেলবো, আমি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, আমি হচ্ছে নবী রাসূল, আমি সব ঠিক করে ফেলবো। মানে অ্যাবসলিউটলি স্প্লিট একটা পার্সোনালিটি, যেটা অ্যাটলিস্ট 7 দিন থেকেছে। এই জিনিসটা সবাইকে ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করবেন। যদি এটা তার একটা এপিসোডও থাকে, তাহলে এই ডিপ্রেশনটা হচ্ছে বাইপোলার ডিপ্রেশন। এবং বাইপোলার ডিপ্রেশন খুব তীব্র একটা ডিপ্রেশন, যেটা কখনো আপনারা কাউন্সিলিং বা নিজেরা ট্রিটমেন্ট করতে যাবেন না। এটা সাইকিয়াট্রিস্ট ছাড়া কেউ আপনারা ডিল করতে পারবেন না। এবং অনেক সময় ওনাদেরকে হসপিটালাইজ করার প্রয়োজন হয়, অনেক সময় হসপিটালাইজ করার প্রয়োজন হয়। কিভাবে বুঝবেন যে এটা ডিপ্রেশন বাইপোলারের দিকে যেতে পারে? যদি দেখেন যেটা খুব আর্লি শুরু হয়েছে, 14-15 বছর বয়সে শুরু হয়েছে, নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি দেখেন যে ডিপ্রেশন কিন্তু প্রচন্ড মুড সুইং হয়, ডিপ্রেশন বা প্রচন্ড মুড সুইং হচ্ছে, এই ভালো মন, এই ভালো, এই মানে প্রচন্ড মুড সুইং হচ্ছে। থার্ড হচ্ছে যদি ফ্যামিলিতে দেখেন কারো বাইপোলার মুড ডিসঅর্ডার হিস্ট্রি আছে, যে বাবা মার কারো বাইপোলারের মুড ডিসঅর্ডার হিস্ট্রি আছে এবং বাচ্চার ডিপ্রেশন হয়েছে, এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর যে ভবিষ্যতে এই ডিপ্রেশনটা বাইপোলার ডিপ্রেশন আপনার হতে পারে। এবং 4 নম্বর যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে গিয়ে ওষুধ দিচ্ছেন বাট ভালো হচ্ছে না, ডিপ্রেশনের ওষুধ দিচ্ছেন বাট খুব একটা ভালো হচ্ছে না। এই 4টা জিনিস হচ্ছে একটা স্ট্রং ফ্যাক্টর, যেটা আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে বাইপোলার ডিপ্রেশন। বাইপোলার ডিপ্রেশন খুবই তীব্র ডিপ্রেশন, এবং এটা খুবই কোয়ালিফাইড প্রফেশনাল ছাড়া কখনো আপনারা নিজেরা ডিল করতে যাবেন না। এজন্য আমি সবসময় বলি যে
আমরা যেন আমাদের লিমিটেশন বুঝি। বাংলাদেশে আমি বেশ কিছু মানুষ চিনি যারা একটা ফেসবুক পেজ খুলে ফেলেছেন, লেখা যে ডিপ্রেশন এক্সপার্ট, বা তারা তো ডক্টর নয়ই, তারা হয়তো কোনো একটা জায়গা থেকে 7 দিন বা 10 দিনের ট্রেনিং করে এসেছে এবং তারা নিজেদের বলছেন ডিপ্রেশন এক্সপার্ট। আমি অ্যাপ্রিসিয়েট করি যারা সবাই কাজ করেন। আমি মনে করি সবারই আমাদের টুকটাক ট্রেনিং নিয়ে কাজ করা উচিত, কারণ আমরা সাইকিয়াট্রিস্টরা খুবই কম। সকল মানুষেরই মেন্টাল হেলথের ট্রেনিং দরকার, কাজ করা দরকার, কিন্তু আমাদের লিমিটেশন বুঝতে হবে। আমি আসলে নিজেকে ডিপ্রেশন এক্সপার্ট বলতে পারি না, কারণ ডিপ্রেশন এত প্রকারভেদ আছে। আমার কাছে ভুলে ভুলে হয়তো যদি কোনো বাইপোলার ডিপ্রেশন চলে আসে, আমি যদি তাকে কাউন্সিলিং করি, এটা একটা বড় রকমের আনইথিক্যাল কাজ, যেটা তার ডিপ্রেশনটা খারাপ করে ফেলতে পারে। ঠিক আছে, হয়তো আমি খুব রঙিন করে, খুব সুন্দর করে ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভিডিও করে মানুষকে ক্যাপচার করছি, আসতে বলছি। মানুষ তো খুব সহজ সরল, বোকা, তারা হয়তো এগুলো দেখে আসছে, বাট তারা আসলে ভুল চিকিৎসা পেয়ে যাচ্ছে। যেটা আমি সবসময় আমি আমার ক্লাসগুলোতে বলি যে আমরা যেন ভুল কাজ না করি, এবং এই ভুল কাজের ডেফিনেশন আমি যেন আমার নিজেকে দেই, আমার স্রষ্টাকে দেই। মানুষের কাছ থেকে পাওয়ার যে চিন্তা করার দরকার নাই। মানুষের মাঝে কিছু মানুষ আপনাকে খুব প্রশংসা করবে, যারা আজকে প্রশংসা করছে দেখবেন 10 বছর পর তারা আপনার অনেকে নিন্দা করবে। আবার যারা এখন আপনার নিন্দা করে দেখবেন 10 বছর পর অনেকে আপনার বন্ধু হয়ে গেছে। সো মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন যাবেন না। মানুষ খুবই মানে আমি বলবো যে খুব উইক একটা স্পিসিস। মানুষ খুব মানুষের কি বলবো, খুব চেঞ্জ হয়, মানুষের ফিলসফি খুব চেঞ্জ হয়। সো মানুষের কাছ থেকে কখনো এক্সপেকটেশন বা কোনো কিছু যাবেন না। এটা 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 রাখলে শুধুমাত্র আপনি কষ্ট পাবেন। নিজের কাছে আপনি ট্রু হওয়ার চেষ্টা করবেন এবং গডের কাছে ট্রু হওয়ার চেষ্টা করবেন। যদি আপনি গড বিলিভ করেন, তখন দেখবেন যে লাইফে আপনার কাজ করতে ভালো লাগছে। বাট আপনি যদি মানুষের অ্যাপ্রিসিয়েশনের জন্য বসে থাকেন, আপনি অবশ্যই কোনো না কোনো দিন ফ্রাস্ট্রেশনে পড়বেন। আচ্ছা, এরপরে যে ডিপ্রেশনটা, সেটাকে আমরা বলি হলো যে এন্ডোজেনাস ডিপ্রেশন। এন্ডোজেনাস ডিপ্রেশনটা কি, এটা একটু জেনে রাখা ভালো, যে লাইক কোনো সমস্যা নাই লাইফে, অ্যাবসলিউটলি কোনো ইস্যুজই নাই, কিছুই নাই, বাট তার ডিপ্রেশন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জের জন্য হয়। এটা ইউজুয়ালি বয়স্ক মানুষদের হয়, বাট মিড লাইফেও হতে পারে, বাট বয়স্কদের একটু বেশি হয়। এন্ডোজেনাস ডিপ্রেশন লাইক কোনো স্ট্রেস ফ্যাক্টর নাই, কিছুই নাই, ইন্টারনাল এক্সটার্নাল কোনো স্ট্রেস ফ্যাক্টর নাই, তারপরও তার ডিপ্রেশন হচ্ছে। এদের চিকিৎসা কি? মূলত হচ্ছে কাউন্সিলিং, এবং মূলত হচ্ছে ওষুধ। আমি ভেরি সরি, ভুল বলছি, মূলত হচ্ছে ওষুধ। এবং তাদের যদি কাউন্সিলিং প্রয়োজন হয়, যেহেতু কোনো স্ট্রেস নেই, আপনি কাউন্সিলিং কি করবেন, তাদেরকে কিছু সাপোর্টিভ কাউন্সিলিং করতে পারেন। ভেন্টিলেশনের সুবিধা দেওয়া, একটু একটু কথা শোনা, এটা তাদেরকে হেল্প করবে। বা তাদের মূল চিকিৎসা হচ্ছে কাউন্সিলিং। ঠিক আছে, এবার যে ভ্যালিডিটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কি চাইল্ডহুড ডিপ্রেশন। বাচ্চাদের কিন্তু ডিপ্রেশন হয়, বাচ্চাদের একদম 6, 7, 8 বছর বয়সে কিন্তু সিভিয়ার ডিপ্রেশন হতে পারে। আমরা মনে করি যে বাচ্চা দুষ্টু হয়ে গেছে, বাচ্চা পড়াশোনায় মন নেই, বাচ্চা খিটখিট করে এরকম, বা বাচ্চা বেয়াদব, বাট এরকম না। বাচ্চাদের ডিপ্রেশনে কিন্তু মন খারাপ হয় না, বাচ্চাদের ডিপ্রেশনে কিন্তু আপনার ইরিটেবিলিটি হয়, খিটখিটে হয়ে যায় বাচ্চারা। তার মানে এই না সকল খিটখিটে বাচ্চা ডিপ্রেশন, বাট ইরিটেবিলিটি ইজ দ্য মানে নাম্বার 1 সিমটম, যেটা হচ্ছে কি আপনার ডিপ্রেশনে আসে, এটা হচ্ছে আপনার বাচ্চাদের ডিপ্রেশন। এছাড়া বাচ্চাদের কিন্তু কনসেন্ট্রেশন কমে যায়, বাচ্চারা স্কুলে যেতে চায় না, বাচ্চারা বলে যে আমার পেট খারাপ, মাথা ব্যথা, বাট মূল সমস্যাটা কি? ডিপ্রেশন। বাচ্চাদের সাথে যেন আমরা কিন্তু এই জিনিসটা বোঝার চেষ্টা করি। বাচ্চাদের অনেক কারণে কিন্তু মনে কষ্ট লাগতে পারে। আমাদের এখনকার অনেক বাচ্চারা কিন্তু বাবা মার ঝগড়া দেখে, বাবা মার সেপারেশন দেখে, তারা তো আপনাকে বুঝাই বলতে পারে না তাদের কষ্টটা, তাদের ইনসিকিউরিটিটা বুঝাই বলতে পারে না। সো ইনসিকিউরিটির প্রকাশটা কিভাবে হয়? খিটখিটে হয়ে যায়, পড়তে চায় না, পেট ব্যথা বলে, মাথা ব্যথা বলে, বাট এদের কষ্টটা কি? কষ্টটা হচ্ছে গিয়ে ডিপ্রেশন। বাচ্চাদের ডিপ্রেশনে আমরা ওষুধ খুবই কম ইউজ করি, ইউজুয়ালি ইউজ করি না। বাচ্চাটাকে সময় দেওয়াটা ভালো, এবং কোয়ালিফাইড চাইল্ড কাউন্সিলর আপনি বাংলাদেশে খুঁজে পেতে বেশ কষ্ট হবে, বাট আমি বেশ কিছু মানুষকে চিনি, লাইফ স্প্রিংয়ে 2 জন কাজ করছেন, ওনারা বেশ ভালো। বাট এই আমি বলবো যে এটা খুব অ্যাভেলেবল না। এবং ছোটো ছোটো বাচ্চাদের আমি বলবো অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আপনারা চট করে ওষুধ দেওয়ার চিন্তা করেন না। যারা ছোটো ছোটো বাচ্চাদের দেখলে ওষুধ দেয়, আমি অ্যাজ আমি হামলি বলবো তাদেরকে আপনারা অ্যাভয়েড করেন। আমি সবসময় যে জিনিসটা ভেবে চিন্তা করি যে আমার 3টা বাচ্চা আছে, একটা বয়স 10, একটা বয়স 8, একটা বয়স 4, এবং আমি আমার বাচ্চা যদি কখনো ডিপ্রেশনে পড়ে, আমি যে জিনিস ওদেরকে দিব না, আমি সেটা কখনো আরেকটা বাচ্চাকে দিব না। ইনফ্যাক্ট এটা আমি সকল রোগীদের ক্ষেত্রে মানার চেষ্টা করি। আমি চিন্তা করি যে আমার কাছে যদি একটা 22 বছরের মেয়ে আসে ডিপ্রেশন নিয়ে, আমি চিন্তা করি সবসময় যে আমার 10 বছর বয়সী মেয়েটা হয়তো 22 বছর হয়ে কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে, এবং ও এক্স্যাক্টলি যে ট্রিটমেন্টটা পাওয়ার কথা ছিল সেটাই আমি মেয়েটাকে দেওয়ার চেষ্টা করি। তার মানে হচ্ছে কি আমি যদি মনে করি, ধরুন আমি পৃথিবীতে নেই, অ্যান্ড আমার মেয়ে বড় হয়েছে, এখন সে একটা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে 22 বছর বয়সে, আমি অ্যাজ এ বাবা
যেটা চাবো যে আমার মেয়েকে এক্স্যাক্টলি সাইকিয়াট্রিস্ট যেভাবে ডিল করবে সেভাবে আমি একটা 22 বছরের মেয়েকে ডিল করার চেষ্টা করি। দিস মেক্স লাইফ ভেরি ইজি ফর মি। আমি তখন খুব ইমপ্যাথি দিয়ে ওই মেয়েটাকে দেখতে পারি, আমি একদম নিজের মেয়ের মতো চিন্তা করি, আমি এই ভিজুয়ালাইজেশনটা প্রচণ্ড করি। আমার কাছে যখন অ্যাবাভ 50 কোনো মহিলা আসেন, আমি সবসময় নিজের মাকে, আমি নিজে মনে করি এটা আমার মা, এবং আমার মাকে আমি যা দিব না আমি ওনাকে এটা দিতে পারি না, জাস্ট বিকজ আমি হয়তো অনেক কিছুর সাথে ইনভলভ, অনেক রকম বই পড়েছি, অনেকে অনেকভাবে চিকিৎসা করতে দেখেছি। আমার চিন্তা করতে হবে যেটা আমার মা, আমার মাকে আমি যেভাবে ডিল করবো আমার সেভাবে ডিল করতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের বেশি ব্যবহার করাটা উচিত না, বাট মাঝে মাঝে কিন্তু ওষুধ লাগে। এই জায়গাও আপনারা খুব রিজিড স্ট্যান্সে চলে যাবেন না, ওষুধ একদম লাগে না এই কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। ঐশী নামের একটা মেয়ের ওষুধ খেয়ে মারা যাওয়ার পরে যেটা নিয়ে অনেক কথা হচ্ছিল, সেই গল্পের মধ্যে কিন্তু অনেক রকমের ইস্যুজ আছে। কিছু কিছু ম্যাল প্র্যাকসিসও সেখানে যেমন হয়েছিল, তেমনি হিস্ট্রিটা খুব কমপ্লিট না, হিস্ট্রিতে ওখানে অনেক কিছু আসেনি। আমি ঐশীর কেসটা নিয়ে আমি একটা শুধু সিরিজই করব, যেটা নিয়ে আমি আপনাকে ডিটেলস আলোচনা করব, আপনারা সবাই বুঝতে পারেন। কারণ আমি দেখেছি যে এটা একটা বড় জিনিস যেটা আসলে আমাদের আলোচনায় থাকা উচিত। ঐশী যে মেয়েটা মারা গেল, আল্লাহ তাকে মাফ করুক এবং জান্নাতে নিক, বাট দ্য থিং ইজ এই কেসটা অ্যানালাইসিস করে আমি আপনাদের একটা ভিডিও করবো, এটা আপনাদের খুব জানার প্রয়োজন। আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে গিয়ে তিনটা জিনিস, সেটা হলো যে কিছু কিছু অসুখ, শারীরিক রোগের কারণে ডিপ্রেশন হয়। তার মধ্যে কমন হচ্ছে কি আপনার ডায়াবেটিস, কমন হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড কমে যাওয়া, কমন হচ্ছে ব্রেনে যে কোনো রকম টিউমার বা স্ট্রোক, স্ট্রোক থেকে কিন্তু মোর দেন 50% পিপল ডিপ্রেশনে চলে যায়। সো যে কোনো শারীরিক রোগ যদি সেটা 5 বছরের বেশি স্থায়ী হয়, ইউজুয়ালি দেখা যায় যে ডিপ্রেশন হয়ে যেতে পারে মাঝ থেকে। তখন কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের ওই শারীরিক রোগটার যত্ন নিতে হবে, পাশাপাশি ডিপ্রেশনটারও চিকিৎসা করতে হবে। এটা খুবই কমন, যেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর হলো হচ্ছে আপনার বিভিন্ন ঔষধের কারণে কিন্তু ডিপ্রেশন হয়। যেমন আমরা অনেক প্রেশারের ওষুধ খেয়ে থাকি, সেগুলোর সাইড এফেক্টে ডিপ্রেশন হতে পারে। আমরা অনেক অ্যাজমার ওষুধ খেতে থাকি, যেমন থিওফাইলিন, একটা অ্যাজমার ওষুধ আছে, থিওফাইলিনের কারণে কিন্তু আপনার ডিপ্রেশন হতে পারে, রাইট? তারপর স্টেরয়েড, আমরা অনেকে কর্টান খাই না, প্রেডনিসোলন খাই, এটার কারণে কিন্তু ডিপ্রেশন হতে পারে। সো অনেক সময় আমরা কিন্তু এই যে 15 মিনিট অ্যাসেসমেন্ট করি, আমাদের অনেক কিছু জানার দরকার হয়। আপনি হয়তো ভাবছেন আপনার কোনো একটা স্ট্রেসের কারণে ডিপ্রেশন, বাট না, হয়তো আপনি স্টেরয়েড খাচ্ছেন, হয়তো আপনি অ্যাজমার ওষুধের কারণে, হয়তো আপনার প্রেশারের ওষুধের কারণে আপনার ডিপ্রেশন যাচ্ছে। এগুলো জানাটা খুব দরকার। সো একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট কিন্তু খুব প্রয়োজন। আপনি জাস্ট কাউন্সেলিং শুরু করার আগে, জাস্ট ভেন্টিলেশন শুরু করার আগে, আপনার হয়তো মনে হচ্ছে যে লাইক আমার একটা রিলেশনশিপের প্রবলেম আছে, আমি কখন ডাক্তারকে রিলেশনশিপ প্রবলেম নিয়ে বলবো? বাট আপনার জন্য খুব দরকার জানা যে রিলেশনশিপ প্রবলেম ছাড়াও তো আপনার আরো অনেক কিছু থাকতে পারে যার কারণে আপনার ডিপ্রেশন হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু হলেও জানাটা আমাদের জন্য ভালো, রাইট? সো আমাদের একটা শারীরিক অসুখের কারণে যেমন ডিপ্রেশন হতে পারে, আমাদের ঔষধের কারণে ডিপ্রেশন হতে পারে। লাস্ট যেটাতে আমি আমার আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সাবস্টেন্স বা অ্যাডিকশনের কারণে ডিপ্রেশন হতে পারে। স্পেশালি আপনার ধরেন ইয়াবা, যারা ধরেন সিভিয়ার ক্যানাবিস অ্যাডিক্টেড, হ্যাঁ, বা যে কোনো ধরনের অ্যাডিকশন যেগুলো দীর্ঘদিন ধরে নিচ্ছে, এটার থেকে কিন্তু আমাদের অনেকের ডিপ্রেশন হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি না যে একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের আন্ডারে কতগুলো ছোট ছোট রোগ আছে। এই যেগুলো বললাম এগুলোর মধ্যে কিন্তু আবার ভ্যারাইটি আছে, আবার ডিপ্রেশনের মাঝে আরও অনেক ছোট ছোট ভ্যারাইটি আছে, যেগুলি আমার কাছে মনে হয় আপনাদের জানাটা এতটা ডিটেলসে প্রয়োজন নেই। আপনারা যদি আজকে এতটুকুই জানতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, যথেষ্ট। আমি আবারও বলছি, আমরা কতগুলো জিনিস নিয়ে আলাপ করেছি। আমরা আলাপ করেছি ক্লিনিক্যাল ডিপ্রেশন, টপিকটা হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন। এটা একটা আমব্রেলা বা এটা একটা প্যারেন্ট। এই আমব্রেলার আন্ডারে অনেকগুলো রোগ আছে, অনেকগুলো ডিপ্রেশন আছে, অনেকগুলো সন্তান আছে। কি কি সন্তান নিয়ে আমরা আজকে আলাপ করলাম? 1 নাম্বার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, 2 নাম্বার ডিসথাইমিয়া, 3 নাম্বার ডাবল ডিপ্রেশন, 4 নাম্বারে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, 5 নাম্বার হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, মেনস্ট্রুয়েশনের সাথে রিলেটেড যে ডিপ্রেশন। 5th করেছি পোস্টপার্টাম ডিপ্রেশন, 6th। 7th করেছি হচ্ছে আপনার সিজনাল ডিপ্রেশন, শীতকালে যে ডিপ্রেশনটা হয়। 8 নাম্বার করেছি এন্ডোজেনাস ডিপ্রেশন, যেটা হচ্ছে কোনো রকম সমস্যা ছাড়াই ডিপ্রেশন হয়, বয়স্কদের হয়। তারপর 9 নাম্বার আলাপ করেছি চাইল্ডহুড ডিপ্রেশন, বাচ্চাদের যেটা হয়। 10 নাম্বার আলাপ করেছি ঔষধ থেকে যে ডিপ্রেশন হয়। 11 নম্বর আলাপ করেছি অসুখ থেকে, শারীরিক অসুখ থেকে যে ডিপ্রেশন হয়। এবং 12 নম্বর আলাপ করেছি যে কোনো রকম অ্যাডিকশন থেকে যে ডিপ্রেশন হয়। একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, 13 নম্বর লাস্টটা একটা বলি, বয়স্কদের ডিপ্রেশন হয় মূলত 3টা কারণে। বয়স্কদের ডিপ্রেশন 1 নম্বর কারণ হচ্ছে রিটায়ারমেন্টের পরে খুব লোনলি ফিল করে অনেকে। সো যাদের ঘরে বাবা মা আছে তাদেরকে একটু সময় দিবেন। নাম্বার 2, অনেক ভদ্র মহিলা যারা আপনার ডিপ্রেশনে ভুগেন, কারণ তাদের
ছেলে মেয়ে বিয়ে করে হয়তো বাইরের দেশে চলে যায়, তারা খুব লোনলি ফিল করেন। মেনোপোজের পর অনেকে সাইকোলজিক্যালি খুব ডাউন ফিল করেন, যদিও আসলে এত ডাউন ফিল করার কথা না, একটু কাউন্সিলিং বা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা ঠিক হয়ে যায়। আমাদের দেশে এই যে কতগুলো জিনিস নিয়ে খুব অদ্ভুত রকমের মিসকনসেপশন আছে। একটা হচ্ছে স্বপ্ন দোষ নিয়ে, একটা হচ্ছে মেনস্ট্রেশন নিয়ে, একটা হচ্ছে মেনোপোজ নিয়ে, অনেক ধরনের মনে করেন মিসকনসেপশন। এগুলো নিয়ে আমাদের অনেক কথা বলা দরকার। আমরা চেষ্টা করছি, আপনারাও এগুলো নিয়ে বলুন, আলাপ করুন, মানুষের মাঝে যেন এই ভুল ধারণাগুলো ভেঙে যায়। ঠিক আছে? সো মেনোপোজের পর অনেক অনেক মহিলারা ডিপ্রেশনে পড়ে যায় এবং লোনলিনেস থেকে ডিপ্রেশনে পড়ে যায়। রাইট? সো এগুলো হচ্ছে আমাদের, আমি যদি বলি যে অ্যাডাল্ট বা মানে বয়স্কদের ডিপ্রেশনের একটা বড় কারণ। ওকে, সো আমরা এই 13 ধরনের ডিপ্রেশন নিয়ে আজকে আমরা আমরা আমাদের কথা বলার ছিল। হোপফুলি আমরা বুঝতে পেরেছি যে আমরা কোন ডিপ্রেশনে কী কী জিনিসগুলো কাজ করব। অল্প অল্প করে বুঝেছি, এতটুকু বুঝলেই খুব আমাদের জন্য অনেক। আমরা বেসিক এডুকেশনটা পেয়ে গেলাম। আমি আবারও বলছি, এই ভিডিও সিরিজগুলো আপনারা আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী যে কোনো মানুষকে দেখাতে পারেন, যাতে করে তারা বাসায় বসে তাদের একটা স্বশিক্ষা হয়ে গেল। তারা হয়তো সাইকিয়াট্রিস্টকে ভয় পাচ্ছে। একজন আবুল কালাম আজাদ নামে একজন ভাইয়া একটু আগে কমেন্ট করেছেন যে বাংলাদেশে ভালো সাইকিয়াট্রিস্টের বড়ই অভাব। কথাটা ঠিক নয় ভাইয়া। বাংলাদেশে আমি অ্যাটলিস্ট জানি 50 জন খুব ভালো মনের সাইকিয়াট্রিস্ট আছে। আমি 50 জনের নাম আমি আপনাকে এখনই বলতে পারবো। আমি মোটেও বাড়িয়ে বলছি না, আমি বলছি না যে এটা সবাই ভালো। আমি জানি আপনাদের অনেকের খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। বাট এটা সব ক্ষেত্রে সত্য। বাংলাদেশের সব লয়ার কি ভালো? বাংলাদেশের সব মেডিসিনের ডাক্তার কি ভালো? বাংলাদেশের সব বিজনেসম্যান কি ভালো? সব জায়গায় তো ভাই আসলে কিছু লোক আছে যারা আসলে আনইথিক্যাল কাজ করেন, করাপ্টেড কাজ করেন। বাট আপনারা ওভার জেনারেলাইজ করবেন না। ইউজুয়ালি মানুষ ভালো, ইউজুয়ালি অধিকাংশ মানুষ পৃথিবীতে ভালো। মানুষের উপর যেন আমরা আশা না ছাড়ি। বাট হ্যাঁ, একটা ভালো মানুষেরও যেমন মন্দ দিক থাকতে পারে, আমারও মন্দ দিক থাকতে পারে, আবার একজন মন্দ মানুষের অনেক ভালো দিক থাকে। আমরা যেন খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা না করি, এবং একটা নেগেটিভ এক্সপিরিয়েন্সকে আমরা ম্যাগনিফাই করে ওভার জেনারেলাইজ না করি। একজন খারাপ, 262 জনই খারাপ। সাইকিয়াট্রিস্টের বাংলাদেশে 262 জন আছে। সো একজন খারাপ মানে 262 জন খারাপ, এটা ঠিক না। আবার একজন মানুষের একটা দিক হয়তো খারাপ, বাট ওনার হয়তো সবকিছু খারাপ না। সবকিছু খারাপ না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কি, একটা মানুষের কাছ থেকে আপনি কি আশা করেন সেটা নিয়ে যাবেন। একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনি কি আশা করেন? যে সে আপনার কথা শুনে আপনার ডায়াগনোসিস ঠিক মতো দিবে, ওষুধ লিখবে এবং আপনার প্রশ্নের আনসারগুলো দেবে। এই 3টি কাজ যে করে, আপনি তার কাছে যান। আপনি সাইকিয়াট্রিস্টের কাছে এই জন্য যাবেন না যে তার কথা খুব সুন্দর, হ্যাঁ সে হয়তো দেখতে সুন্দর, অথবা তার স্পিচ দেখে আপনার খুব ভালো লেগেছে। এগুলা খুব হালকা জিনিস, এগুলো যাবেন না। অনেক সাইকিয়াট্রিস্ট যারা খুব ভালো, তারা ভালো কথা বলেন না, তারা হয়তো পাবলিকলি আসেন না। ঠিক আছে? তো সবার তো পাবলিকে আসার কোনো প্রয়োজন নেই। সো আপনারা এতটুকু ম্যাচুরিটি আমি আশা করি আপনাদের থাকবে, যে আপনারা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেটা আশা করেন সেটা যদি পান, তখন হচ্ছে আপনারা মানে অতটুকু আপনারা চান, আপনার এক্সট্রা কিছু চাওয়া দরকার নেই। এবং সবসময় পপুলার ডাক্তার ভালো ডাক্তার না। আমি আবার আপনাকে বলছি, সবসময় পপুলার ডাক্তার ভালো ডাক্তার না। অনেক ডাক্তার যারা আছে, যারা পপুলার না বা তারা অনেক ভালো। সো আপনারা একটু খোঁজ নিয়ে ভালোভাবে যাবেন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে এখানেই শেষ করছি। আমি কিছু কোয়েশ্চেন যদি নিতে পারি আমি দেখি। আমি আবারও শেষবারের মতো বলছি, আপনারা যদি খুব ভালো হয় যদি একটু শেয়ার করতেন, তাহলে মানুষের উপকার হতো। আজকাল হয়েছে কি, এত মানুষ বিষণ্ণতায় ভুগছে, আমার না খুব খারাপ লাগে। আমি কত মানুষকে যে হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিতে পারছি না, আমার কাছে খারাপ লাগে। মানুষ অনেকে আমাকে একটু মানে খারাপ কথা বলে, পচা কথা বলে, আমার খারাপ লাগে। আসলে আমি কি করবো, আমার তো টাইমের আসলে অভাব আছে। সো আমি আপনারা যদি এভাবে শেয়ার করে দিতেন, মানে এটা ইনবক্সে হোক, মেসেঞ্জারে হোক, টাইম লাইনে হোক, হয়তো কিছু মানুষের উপকার হতো। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখে বলছি যে কোনো রিলেভেন্ট কোয়েশ্চেন আছে কি না। একজন দেখেছে যে শিশু মনোবিদ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখানো যাবে। জি, হোয়াটসঅ্যাপে দেখানো যাবে। লাইভ স্প্রিংয়ে আছে 2 জন, আপনি লাইভ স্প্রিংয়ে কল করে নিতে পারবেন। আমি বাচ্চাদের দেখি না, আমি আগের আমার এপিসোডে বলেছি, বাচ্চাদের দেখার মতো আমার সময় হয় না। বাচ্চাদের অনেক ইম্প্যাথি আদর করে কথা বলতে হয়, ওই সময়টা আমার আসলে এখন হচ্ছে না। একজন লিখেছেন রুথ হক যে আই হ্যাড 2 babies who have 22 months difference. I still have postpartum depression and some other serious issues. So now I just can't sleep. I feel very anxious and tense all the time. Lack of sleep makes me very cranky most of the time. Which mental health program will be appropriate for me? Miss Rutha, but I think it should be good for you now. Like if you're 22 months, if your babies are 22 months old, I guess they're not breastfeeding.
So even if they are, you should try medications first. That's the most important thing you now need. Secondly, আপনার মাঝে যদি কিছু traits থাকে, like এটা কি ডাবল ডিপ্রেশন আর ডিসথ্যামিয়া, আই ডোন্ট নো, লাইক পোস্টপার্টাম ডিপ্রেশন কন্টিনিউ হয়ে হয়তো আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে গিয়েছে, দ্যাটস ওয়াই আপনার এরকম অ্যাংশাস লাগে, ঘুমাতে পারছেন না। এটা ইজিলি ঠিক করে ফেলা সম্ভব। আপনার একটু ফ্যামিলি সাপোর্ট থাকলে সেটা আপনার জন্য ভালো। আর আপনার জন্য একটা রিগোরাস সাইকোলজিক্যাল ট্রেনিং নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি লাইভ স্ট্রিমিং থেকে 12 সেশনের ট্রেনিংটা নিতে পারেন, অন্য জায়গা থেকে নিতে পারেন, যেটা আপনাকে ওভারঅল বাচ্চা মানুষ করা, তারপর নিজেকে কীভাবে আমি ইমোশনালি রেজিলিয়েন্ট রাখতে পারি সেটা আপনাকে হেল্প করবে। ওভারঅল আপনার একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্যাকেজ দরকার, যেটা আপনাকে লাইফ লং হেল্প করবে। ইনিশিয়ালি আমি বলবো একটু ওষুধ খেলে ভালো হয়। ওকে, মোনা চৌধুরী লিখেছেন, হাউ ক্যান আই কন্ট্যাক্ট উইথ ইউ? মিস মোনা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যদিও আমি সবার টেক্সট রিপ্লাই দিতে পারছি না আজকাল। আর হচ্ছে আমার পেজে একটা নাম্বার আছে, ওটা বেসিক্যালি আমার এক্সিকিউটিভের নাম্বার, ওইখানে আপনি ফোন করতে পারেন 10টা থেকে 6টা, উনি আপনাকে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবে। আমার হাম্বল সাজেশন, আমি প্রতিবারের মতো বলি, আমার সাথে আপনি না বসলে ভালো। আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আজকাল প্রায় 1 মাস লেগে যাচ্ছে। আমার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনার পেতে হয়তো ঈদের পর হয়ে যাবে, আরও অনেক পর হবে। সো আপনি নিকটবর্তী কাউকে দেখিয়ে ফেলুন। আপনি মানে অস্ট্রেলিয়া থেকে বলছেন, অস্ট্রেলিয়ার কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ফেলুন। আচ্ছা, একজন বলেছেন আমাদের দেশে পোস্টপার্টাম ডিপ্রেশনকে ইম্পর্টেন্স দেয় না, ইভেন এটা সম্পর্কে জানে না। রাইট, তাসমিয়া বর্ণা, আপনি ঠিকই বলেছেন আপু। বাট এই যে আপনি দেখছেন, আপনি অন্য মানুষকে জানাবেন, আমি এই জন্যই এত শেয়ার করার কথা বলছি বারবার। হয়তো আপনাদের কারো বিরক্ত লাগতে পারে, বাট আমি এটা আসলে একটা কারণেই বলছি, কারণ এটা নিয়ে এত স্টিগমা, এত অবহেলা, যেটা আসলে এটা কল্পনা করা যায় না। সো কেউ যদি তার অলস সময় বসে নিজের মানে, যেহেতু এখন সবাই আসলে মোবাইল খুব বেশি ইউজ করছে, সে যদি এটা দেখে যদি তার মধ্যে কিছুটা স্টিগমা ভাঙে, দেখুন একটা ছেলে বা একটা মেয়ে ডিপ্রেশন নিয়ে এডুকেটেড হওয়া মানে কি, তার ছেলে মেয়েগুলো ডিপ্রেশন সে সামলাতে পারবে। সে যদি একটা স্কুল টিচার হয়, তার স্কুল, সে বাচ্চাদের সব বাচ্চাদের ডিপ্রেশন আইডেন্টিফাই করতে পারবে, সে নিজে নিজেটা সলভ করতে পারবে। সো মানুষ হিসেবে, দেশ হিসেবে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব। আমি এই জন্য আসলে বারবার শেয়ারগুলোর কথা বলছি, আপনারা প্লিজ বিরক্ত হবেন না। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে থাকি। আমি আসলে প্রশ্ন খুব একটা আনসার করতে পারছি না, আমি ভেরি সরি ফর দ্যাট। আমি চেষ্টা করবো কিছু কিছু প্রশ্ন যদি সময় পাই আমি আনসার করে দেওয়ার। আর আমার ইমেল আইডি একজন চেয়েছেন, আমার ইমেল আইডি, আমার ডাকনাম হচ্ছে কুশল, কুশল, হ্যাঁ। সো KUSHAL@lifespringweb.com। লাইফ স্প্রিং বানান আপনি সবাই জানেন, ওয়েব হচ্ছে WEB.com। সো kushal@lifespringweb.com। আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে 0177637594 0177637594। আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার নাম্বার হচ্ছে 01763438 01763438 অথবা 017761100510। এখানে যে কোনো দুইটা নাম্বার একটাতে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বাট আমি আবারও বলছি, আপনারা নিকটবর্তী কারো কাছে যান। আমার অ্যাপয়েন্টমেন্ট চাইলে আপনারা খুব বিরক্ত হবেন, দেখবেন 1 মাস পরে পেয়েছেন। ডিপ্রেশন নিয়ে কখনো 1 মাস বসে থাকবেন না প্লিজ। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করতে পারেন, আপনি জাস্ট টেক্সট করতে পারেন, বলতে পারেন ডক্টর আমি কি করব, কাকে দেখাবো। আই এম অলওয়েজ ভেরি হ্যাপি টু মানে সাজেস্ট দিস থিংস, লাইক যে আপু বা ভাইয়া আপনি এই কাজটা করেন এবং এইভাবে করলে ভালো হয়, বা আপনার জন্য এই ডাক্তারটা ভালো, এগুলা করতে আমার কোনো রকম কোনো ক্লান্তি নেই। বাট আমাকেই দেখাতে হবে, প্লিজ এই জিনিসটা, এই রিজিডিটিটা রাখবেন না, এটা অনেক সময় ভালো না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা দেখছেন। আমি আজকে শেষ করি, বাসা যেতে হবে। এবং এখন আমার একটা কাউন্সিলিং আছে, আজকে দুপুরে সময় দেওয়ার কথা ছিল, ওনাকে দিতে পারিনি। সো আমার রাতে ওনার জন্য একটু সময় বের করতে হবে, এখন লম্বা সময় বসবো ওনার সাথে, প্রায় 1.5 ঘন্টা বসতে হবে, তারপর আমি একটু ঘুমাবো ইনশাল্লাহ। সো সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের লাইফের যত্ন দিবেন এবং ভালো থাকবেন আর কি। আসসালামু আলাইকুম।